শুভ সন্ধ্যা। অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাদের পাওয়া যে জুলাই জুলাই গণ অভ্যুত্থান, যেটি ছিল এই দেশের মানুষের একটি অন্যতম আকাঙ্ক্ষা, তারই ফলশ্রুতিতে আমরা পেয়েছিলাম একটি উম, একটি মাস, আগস্ট, যেখানে আমরা স্বৈরাচারের পতন বা আমাদের দেশের অন্যতম একটি গণ অভ্যুত্থানের সফলতা, যার ফলশ্রুতিতে আজকে আমরা অন্যরকম একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। তো সকলকে স্বাগতম জানাই আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠান রক্তিম জুলাইয়ের কণ্ঠস্বর। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে যে আন্দোলন, তীব্র রক্তাক্ত একটি মাস আমরা দেখেছিলাম, সেই রক্তাক্ত মাসে আমরা দেখেছি, আমরা হারিয়েছি আমাদের অনেক ভাই বোনদেরকে। আমরা দেখেছি আহত হয়েছে প্রায় হাজার হাজার ভাই বোন, কৃষক, শ্রমিক জনতা, ছাত্র ছাত্রী, অনেকেই। তো যেখানে এরই মাঝে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আমাদের এই ত্যাগের অনেক কথাই আমরা জানি না। আমাদের সব কিছু আমাদের আসলে ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার আড়ালেও কিছু গল্প থেকে যায়। ঠিক তেমনই কিছু গল্প আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা এজন্য আমাদের অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি রক্তিম জুলাইয়ের কণ্ঠস্বর। যারা এই জুলাইটাকে ধারণ করে, যারা এই জুলাইকে নিজ খুব কাছ থেকে দেখেছে এবং এখান থেকে তাদের বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতিও হয়েছে, এ ধরনের মানুষদেরকেই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কিছু কথা আমরা শুনতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম এপিসোড। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকবে নর্থ সাউথ ইউনিভার্সিটি এর শিক্ষার্থী আবদুল্লাহ আল শাফিল, যিনি 24শে জুলাই আন্দোলনে খুলনাতে নর্দার্ন ইউনিভার্সিটি এর স্টুডেন্ট ছিলেন। বর্তমানে তিনি পড়াশোনা করছেন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো আমরা ইতিমধ্যে আমাদের অতিথিকে আমাদের সাথে পেয়ে গেছি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা সরাসরি অতিথির কাছেই আমাদের কথা শুরু করব। তার আগে যারা আমাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন, দর্শকদের উদ্দেশ্যে একটি কথা থাকবে যে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো কমেন্ট থাকে, সেটি আমাদের করতে পারেন, অথবা যদি আপনারা আমাদের অতিথিকে সরাসরি কোনো প্রশ্ন করতে চান, সেই সুযোগও আমরা আপনাদেরকে দিব। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা আমাদের এখানে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে ইনবক্স করেও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তাহলে আমরা আপনাকে সরাসরি আমাদের সাথে যুক্ত করে আমাদের অতিথিকে প্রশ্ন করার সুযোগ করে দিব। তো আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আমাদের অতিথি জনাব আবদুল্লাহ আল শাফিলের কাছে। শাফিল, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাঁচিয়ে রাখছেন, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় শুকর। যে আমরা জানতে চাওয়া আর কি, যেটা যে আমি চাচ্ছি যে আপনি আপনার যে পরিচয়, সেই পরিচয়টুকু আপনি দর্শকের সামনে সংক্ষেপে তুলে ধরুন, তারপরে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমি আবদুল্লাহ আল শাফিল। আমার পরিচয় বলতে গেলে আমি খুবই সাধারণ একজন শিক্ষার্থী। আমি বিগত হাসিনার আমলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর কি স্টুডেন্ট ছিলাম। তারপরে সেখান থেকে ছাত্রলীগের বিভিন্ন রকমের আর কি নানা রকমের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শেষমেশ আইএলটিএস করে আর কি দেশের বাইরে যাওয়ার পদক্ষেপ নেই।
ঠিক সেই মুহূর্তেই 24 চলে আসে। আমি খুলনা নর্দার্ন ইউনিভার্সিটির তখনকার স্টুডেন্ট ছিলাম। তারপরে তো যায়নি যে হাসিনা তার কৃতকর্মের খুবই সামান্য পরিণতি সে পাইছে। আমি বলবো না যে হাসিনা তার নিজের কৃতকর্মের পূর্ণ পরিণতি সে ভোগ করতে পারছে। আর হাসিনাকে হাজারবার ফাঁসি দিলে মনে হয় না যে সে তার আর কি পাপের কামাইটা পূর্ণভাবে কামাই করতে পারতো। যাই হোক, আম, আমি একজন শিক্ষার্থী। আমি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আহ, এইটুকুই। এবং আমি জুলাই আহত। আমার একটা চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আসলে আপনার যে ক্ষতিটা হয়েছিল 24-এ, এটা আসলে অপূরণীয়, এবং আপনি এখনো এটিকে সাফার করে বেড়াচ্ছেন। এটা আসলে আপনার মতো যারা আহত এবং যারা আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই অর্জনটা পেয়েছি। আজকে আমরা একটি অন্যরকম বাংলাদেশ দেখতে পাচ্ছি। তো আসলে এটা আপনার জায়গা থেকে বলার কোনো ভাষা নেই আমাদের। আপনাকে সান্ত্বনাও আমরা দিতে পারবো না। তো আসলে শাফিল, আমরা জানি যে যে জুলাই আন্দোলনটা যখন জুলাই মাসে শুরু হয়, এটা প্রথমে ঢাকায় কিন্তু আমরা দেখেছি যে কোটা আন্দোলনের মাধ্যমে এটা শুরু হয়েছিল। তো ঢাকার যে আন্দোলন, এটা কিভাবে, মানে খুলনাতে, আপনি তো খুলনায় ছিলেন তখন, খুলনাতে কিভাবে এটা আপনারা ছড়িয়ে পড়ে, এবং আপনি তো নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্ররা কিভাবে এর সাথে যুক্ত হলো, আমরা একটু জানতে চাই, আমাদের দর্শকরাও জানতে চায় আপনার মাধ্যমে। সত্যি বলতে গেলে জুলাইটাকে এক একজন এক এক আঙ্গিকে দেখে। কেননা শেখ হাসিনা তার পাপের এমন কোনো মানে এহেন কোনো পাপ নাই যেটা সে আর কি বাস্তবায়ন করে নাই এবং চরম মাত্রায় বাস্তবায়ন করে নাই। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, আমার জানা মতে এক দফার ডাক সর্বপ্রথম আসে এই খুলনা জেলা থেকে। আহ দক্ষিণাঞ্চলে আপনারা জানেন হয়তো বা যে কৃষি খাত, শিল্প খাত থেকে শুরু করে সব সেক্টরে সম্পূর্ণরূপে আর কি বন্ধ করে বেনাপোল কেন্দ্রিক যে আর কি মানে ভারতের পুরোপুরি কলকাতা কেন্দ্রিক যেটা ব্যবস্থাটা, এটা কায়েম করার জন্য হাসিনা মানে পুরো শিল্প খাতটাকে এবং কৃষি খাতকে চূড়ান্ত মাত্রায় ধ্বংস করছে। সুতরাং এই ক্ষোভটা আমি বলবো না যে এটা কি আমাদের বা এই জেনারেশনের ক্ষোভ। আমি বলবো যে এটা সেই 47-এর পর থেকে সৃষ্ট এই ক্ষোভটা, যে আর কি পুরোপুরি ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার যে প্রবণতাটা তখন ছিল আর কি শেখ মুজিব, যে সে আস্তে আস্তে ইন্ধন দিয়ে দিয়ে আর কি দক্ষিণাঞ্চলের কে ক্ষতিগ্রস্ত করতো। এবং সত্যি বলতে এই এক দফার যে ডাকটা খুলনায় 17ই জুলাই থেকে এক দফার ডাকটা কি খুলনায় আর কি প্রকাশ্যে আসে। এবং আমার জানা মতে 22শে জুলাই 2024 থেকে আনুষ্ঠানিকভাবে খুলনা এক দফার ঘোষণা দিয়েই মাঠে নামে। তো এক দফা জিনিসটা ঢাকায় চলতো কোটা আন্দোলন, কিন্তু সত্যি বলতে গেলে দক্ষিণাঞ্চল স্পেশালি খুলনার মানুষজন আহ কোনোদিন কোটা নিয়ে খুব একটা কনসার্ন ছিল না। এবং তারা আর কি এক দফা বহুত এদের প্রতীক্ষিত ছিল। আমার মনে হয় না যে কোটা আন্দোলনে ঢাকা দমে গেলেও খুলনার মানুষ এক দফা না নিয়ে আর কি মাঠ ছাড়তো। তো ঢাকায় যখন আর কি কোটা আন্দোলন চলে তখন আর কি খুলনায় এক দফার গুঞ্জন চলতে থাকে। এই অবস্থায় আর কি আমরাও আর কি আমার কেবলমাত্র মাঠে নামি যখন থেকে যখনই আর কি আমাদের আবু সাইদ ভাইকে, শহীদ ওয়াসিমকে, তারপরে ইন টোটাল আর কি 7জন শহীদ ভাইদের আর কি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, রংপুর ঢাকা মিলে চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আর কি শেখ হাসিনা আর কি তার পোষ্য কুকুর বাহিনী, পুলিশ বাহিনীকে দিয়ে হত্যা করায়, তখন যে আর কি খুলনাবাসীর কাছে আর কি মানে এই জিনিসটা প্রচন্ড অসহনীয় হয়ে দাঁড়ায়। এবং আমরা আর কি প্রতিরোধ গড়ে তুলি যে খুনির কাছে আবার কি বিচার চাবো। তো এক দফার আমাদের যে মানে চাপা যে ক্ষোভটা, সেই ক্ষোভটা আর কি আমরা আর কি মানে মাঠে এক্সপ্রেস করি এবং আমাদের ভাইদের আর কি যে হত্যাকাণ্ড গুলো ঘটছিল ওই সময় প্রায় 7 জনের মতো, সেই তাদের আর কি হত্যার বিচার চাইতে থাকি। এবং আমরা এই জিনিসটাও এট দ্য সেম টাইম বলি যে খুনির কাছে আর কি বিচার চাইবো, যে 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 নিজের হাতে খুন করছে
সে আবার আমাদের কি বিচার দিবে? তো এই জিনিসটা এরকম ভাবে চলতে থাকে এবং দিন যত আগাতে থাকে, 17ই জুলাই, 16ই জুলাই আমাদের ভাইদের মারলো, 17ই জুলাই আবার খুনের মাত্রা আরো বাড়িয়ে দিল, এবং 18ই জুলাই তো পুরো প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসায় পুরোপুরি ম্যাসাকার চালালো ঢাকায়। তো তখন থেকে আর কি আমরা প্রকাশ্যে এবং এক দফার জন্যই মাঠে নামি। এবং আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির কথা বলবো, আমি তো ওই সময়টায় নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তখন যে আমাদের, আমি এই জিনিসটা সত্যি বলতে কি, যে এই জিনিসটাকে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের চাপা ক্ষোভ দিন দিন জমতে জমতে আমরা কি রাত্রে ঠিকঠাক মতো করে ঘুমাতেও পারতেছিলাম না। আমরা কি যখন আর কি আমাদের ভাইয়ের হত্যার বিচারের জন্য আর কি রাস্তায় নামতাম, তারপরে রাত্রেবেলা পুলিশ এসে ঘরে করতো, তল্লাশি চালাতো, অনেককে উঠিয়ে নিয়ে যেত, এইসব জিনিসপত্র আর কি চলতে থাকতো। তো নর্দার্ন ইউনিভার্সিটি, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা আর কি যুক্ত হয়েছে, আমি বলবো একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে। মানে কারোর, কেউ একজন আরেকজনের মুখ দেখতেছে, হয়তোবা এই নিয়ে আলোচনাও করার মতো সুযোগ পাচ্ছে না, হয়তোবা সামনে পুলিশ, কিন্তু সবার মনের মধ্যেই সেই একই জ্বালাটা ছিল। সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজের হাত মা স্রষ্টার কাছে সঁপে দিয়ে সবাই রাস্তায় নেমে যেত, এবং আমাদের সবার আর কি আড্ডা হইতো, দেখা হইতো, সবই রাজপথে, সামনে পুলিশ, হাতে বন্দুক, তার সামনে আমরা মৃত্যুকে আর কি প্রায় মানে আলিঙ্গন করার মানসিকতা নিয়ে আর কি আমাদের সবার সাথে দেখা হইতো। তো ওই জিনিসটা খুব একটা আর কি মানে বলবো না যে খুব বিশেষ, তবে এটা বলবো যে স্রষ্টা স্রষ্টা প্রদত্ত একটা একটা আশীর্বাদ, একটা যুগের সমাপ্তি, একটা নোংরা যুগের সমাপ্তি এবং একটা নতুন যুগের শুরু। আসলে আমাদের জুলাইয়ের আন্দোলনটা প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত জায়গা থেকেই, সবাই যার যার জায়গা থেকে এগিয়ে এসেছে বলেই এই আন্দোলনটা সফল হয়েছিল। কারণ প্রত্যেকের মনেই একটা চাপা ক্ষোভ ছিল, যেটা দীর্ঘদিন যেমন যাবৎ লালিত ছিল, যারই ফলশ্রুতি ছিল এই জুলাই। তো আমরা জানি যে খুলনার গল্লামারি এবং শিববাড়ি, বিশেষ করে শিববাড়িতে কিন্তু আন্দোলনের সবার যে একটা মিলন ওইখানে হতো, এবং সেখান থেকেই আন্দোলনটা চলমান ছিল আর কি। এছাড়াও খুলনার গল্লামারিতেও কিছুটা আন্দোলন খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্টদের নেতৃত্বে হতো আর কি। তো আপনি তো সব মোটামুটি আন্দোলনে সোচ্চার ছিলেন। তো এমন কোনো ঘটনা কি আছে যেটা আপনার মনে বিশেষভাবে দাগ কেটে গেছে এই আন্দোলনের মধ্যে? আমার আন্দোলনের স্মৃতিতে সবচেয়ে বেশি মনে দাগ কাটছিল ওদের ম্যাটিকুলাস ডিজাইনটা, যে মানে পুলিশ 2রা আগস্ট স্পেশালি তারা আর কি মানে গুলি দিয়ে, তার আগের দিন গুলি দিয়ে বলে দিছে যে যে কটা বুলেট দিচ্ছি সেই কটা যেন মাথা পাই। ছাত্রলীগের দেখছেন যে জুলাইয়ের সময় বিশাল বড় বড় মিছিল, একদিকে আমাদের আর কি 18ই জুলাই টর্চার করা হলো, 28শে জুলাই আমাদের 28-29শে জুলাই, আমার ঠিক ডেট মনে নেই, কারণ মানে প্রতিনিয়ত প্রায় 2টা বছর ধরে স্টেরয়েড নেওয়া হচ্ছে, আমার স্মৃতিতে হালকা বিভ্রম দেয়। আমাদের 7 রাস্তা মোড়ে যে বিশাল বড় ধরপাকড় হইলো, আমাদের এক বোনকে তুলে নিয়ে যাওয়া হলো, সে বলতেছিল যে আঙ্কেল আমার বাসায়, আমার মা বাসায় নেই। আহ এটা সারা বাংলাদেশ দেখছে, আমার মা বাসায় নেই, আমার বোনকে আমি একা বাসায় ফেলে রেখে আসছি, ওকে বাসায় ঘরে তালা মেরে রেখে আসছি। এরপরে তো পুলিশ ন্যূনতম থমে নাই, পুরো হাসতে হাসতে 28 তারিখেও গুলি চালালো, এবং আমাদের বোনদের স্পেশালি চরম মাথায় নিগৃহীত করে আর কি, লাঞ্ছিত করে তারা আর কি পুলিশের গাড়িতে তুললো, এবং সব ধরে ধরে সব জেলখানার ভিতরে ভরলো, এবং খুবই জঘন্য রকমের আর কি লাঠি চার্জ করছে ওই দিন। ওই দিন ছিল আমাদের মানে চাপা ক্ষোভটা একদম মানে চূড়ান্ত মাত্রা, আমাদের আর কি মানে আন্দোলন এতদিন না হলে 28 তারিখ পর্যন্ত আন্দোলন হয়েছে। তবে 2 তারিখ শুক্রবার জিনিসটা দিনটা আমি বেশি একটু হাইলাইট করব, কারণ ওই দিন আমার মনে হয় নাই যে যারা আর কি আন্দোলনে নামছিলেন, বিশাল সংখ্যক প্রায় খুলনার সর্বস্তরের ছাত্র জনতাই নামছিলেন, কেউই বাসায় ফেরার নিয়ত নিয়ে মাঠে নামছিলেন। 2 তারিখের জিনিসটা, ঘটনাটা হয়েছিল কিরকম যে আমরা কি শিববাড়ি থেকে আন্দোলন করে
নিউ মার্কেটে গেলাম, ওখানে আর কি ছাত্রলীগের গুন্ডা পান্ডারা দেশীয় অস্ত্র সমেত আর কি ওখানে দাঁড়িয়েছিল। তারপর আর মানে ছাত্র জনতার ভিড় দেখে, উপচে পড়া ভিড় দেখে, বিশাল সংখ্যা দেখে তারা আর কি ওখান থেকে হটে যায়। আমরা নিউ মার্কেট ঘুরে পিছন থেকে আমরা ইসে আসি, শিববাড়ি সোনাডাঙ্গা হাইওয়েতে আসি, শিববাড়ি সোনাডাঙ্গা মেইন রোডে আসি। ওখান থেকে আমরা সোনাডাঙ্গা যাই, সোনাডাঙ্গা থেকে শান্তিপূর্ণভাবে গলামারিও যাই। এবং তারপরে গলামারি থেকে যে 0 পয়েন্ট, একদম সরু রাস্তাটা, এক পাশে ডোবা, অন্য পাশে ছোট ছোট বাড়ি, খুলনা ইউনিভার্সিটি, একদম মানে মানে দুই পাশে, এক পাশে আর কি যার কোনো অন্তত পথ নেই, মানে ডোবার মতো আর কি চিকন নালার মতো রোড। তো মানে বলতে গেলে ওটা অনেকটা টিউব আকৃতির একটা রোড ছিল। তো 2 তারিখটাকে আমি বেশি স্মরণ করি এই জন্য যে ওই দিন ওরা মেটিকুলাস মানে মাস্টার মানে মাস কিলিং এর যে প্রজেক্টটা ওটা কি ওরা এক্সিকিউট করতে বসছিল। ওরা ওই টিউব আকৃতির ওই রোডটার মাঝখানে যখন সব ছাত্র জনতা আসছে, অতক্ষণ পর্যন্ত পুলিশ বাহিনী টোটালি কোনো কেওস করে নাই, আমাদের আর কি মানে তেড়ে আসতেছিল, কিন্তু সরাসরি কোনো ফায়ার করে নাই, লাঠিচার্জ টুকিটাকি করছে। তবে তেড়ে এসে যে একদম পুরোপুরি মারমুখী হওয়া, ওইটা হয় নাই। তারা অপেক্ষা করতেছিল কখন আমরা ওই টিউব আকৃতির রোডে আসতে পারি। যে রোডে আসলাম, দুই পাশে তো অন্তত যার তো আর জায়গা নেই, হয় সামনে নয়তো পিছনে। সামনে ধরেন 0 পয়েন্ট, আর পিছনে হলো গল্লামারী ব্রিজটা। দুই পাশ থেকে হঠাৎ করে অতর্কিত ভাবে দুই পাশ থেকে একযোগে গুলি চালানো শুরু হয়ে গেল। পুলিশ আর কি সোনাডাঙ্গা থানা থেকে পুলিশ এসে গল্লামারী ব্রিজের এপারে, মানে সোনাডাঙ্গার পাশ থেকে ব্রিজের ওপারের দিকে গুলি করতেছে। এবং 0 পয়েন্ট থেকে আপনার হরিণটানা থানা, তারপরে লবণচড়া থানার যত পুলিশ আছে, সব বটিয়াঘাটা থানার পুলিশগুলো সব এসে 0 পয়েন্টে আর কি এসে দাঁড়াইছিল। তারপর দুই সাইড থেকে একযোগে গুলিটা শুরু হয়েছে। মানে ওদের ওই দিন ইন্টেনশন ছিল একটা সন্তানও যেন, একটা শিক্ষার্থী, একটা মায়ের বাচ্চাও যেন অন্তত ওখান থেকে মানে বেঁচে ফিরতে না পারে, সব কয়টাকে ওখানেই শেষ করে দিবে। সবাইকে শেষ করে দেওয়ার পরে তারপরে তারা আর কি মানে বীর দর্পে আর কি করবে। এই জিনিসটা আমার জানার মতে বেশি সবচেয়ে বড় ভূমিকা রাখছিল রকিবুল। সে তৎকালীন সময়ে আমার খুব সম্ভব ইসের ওখানে পুলিশ কমিশনারের কার্যালয়ের এডিসি ছিলেন খুব সম্ভব। ও আর কি বহুত আগে, এই হাসিনার আমলের আগে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল, কিন্তু হাসিনার আমলে তো তখন যে সে সুবিধা পাইতো না। তো সে চাচ্ছিল যে এরকম বিশাল বড় আকারে একটা হত্যাযজ্ঞ করে সে আর কি হাসিনার মনোরঞ্জন করবে। মানে ওর স্বভাবটা ছিল লীগেরই, কিন্তু জীবনের একটা কালে হয়তো বা বিএনপি করার কারণে ও আর কি মানে পোস্ট পদবি বা প্রমোশনটা ও ঠিকঠাক মতো করে আর কি পাচ্ছিল না। তো এই মাস কিলিং এর প্রজেক্টের যে একটা মেইন ড্র প্ল্যানটা, এটা ওর মাথা থেকে আসে যে এই টিউব আকৃতি রোডের মাঝখানে আনবে এবং দুই সাইড থেকে মুহুর্মুহু শুরু করবে এবং সবাইকে ওই দিন শেষ করে দেবে। খুলনায় আর কোনোদিন মানে কোনো আর কি মানুষ, মানে কোনো শিক্ষার্থী অন্তত আর কি অন্তত বেঁচে থাকবে না যারা আন্দোলনের সাথে যুক্ত। বাসায় যে ওরা যে ধরপাকড় করতেছিল, হাজতে নিচ্ছিল, মেয়েদের উপরে লাঠি চার্জ করতেছিল, মেয়েদের উপরে লাঞ্ছনা যাচ্ছে তাই করে যাচ্ছিল, ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ছিল, বেশ কয়েকটা আর কি ধর্ষণের ঘটনা তখন শোনা যাচ্ছিল। তো এগুলো করতে করতে তো ওদের ইন্ডিভিজুয়ালি আর কি অ্যাটাকে যাওয়া লাগতেছিল। ওই দিন চাচ্ছিল ওরা সবাইকে ওখানে আর কি নিঃশেষ করে দিয়ে যাবে। তো ওই স্মৃতিটাই আমি স্মরণ করি যে রোডের দুই সাইড, আমি 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 তখন রয়েছি 0 পয়েন্ট মোড়ে। হঠাৎ করে পুলিশ আর কি আমাদের সাথে আলোচনার কথা বলে হুট করে আর কি মানে একটা টিয়ার শেল মেরে, যেই আমাদের একজন ভাই সামনে আগায় তার দিকে টিয়ার শেল মেরেই তারপর ছড়া গুলি আর কি মারতে শুরু করে। তো আমরা আত্মরক্ষার জন্য আর কি আশপাশে আর কি আশ্রয় নেই, এবং তবুও জায়গাটা কোনো মতে হোল্ড করে আশেপাশে আশ্রয় নেই। ওই সময় আর কি মানে মুহুর্মুহু গুলি চলতেই থাকে, তখন যে দুইজনকে আর কি মানে অ্যারেস্ট করে যারা আর কি আলোচনা করতে গিয়েছিলেন। তো তাদেরকে আর কি নিয়ে যাচ্ছে, এবং আমরা তো তখন নিশ্চিত ছিলাম যে ওই যে দুইজনকে তুলে নিয়ে যাচ্ছে ওদের বাঁচতেও দিবে না, ওদের মরতেও দিবে না। তখন আমরা ওদের এই প্ল্যানের ব্যাপারে জানি না যে আমাদের এই টিউব আকৃতি রোডের মাঝখানে ঠিক নিয়ে যে মাস কিলিং এর হত্যাযজ্ঞের যে প্ল্যানটা সাজাইছে। তো ওদের তো, আমাদের কথা হলো যে ওদের তো বাঁচতেও দিবে না, ওদের মরতেও দিবে না। এই জন্য আর কি আমরা ওদের দুজনকে ছাড়াতে সামনের দিকে অগ্রসর হই। পুলিশ টিয়ার শেল মেরে যাচ্ছে, গুলি করে যাচ্ছে, আমরা তবুও আর কি গুলি খাওয়া অবস্থায় পুলিশের টিয়ার শেল
এক ভাই হাত থেকে ছুড়ে মারে, আমি লাথি পা দিয়ে ছুড়ে লাথি মারি, আরো বহু ভাইরা পুলিশের টিয়ারশেল পুলিশের দিকে মারে, কেউ আহত হয়, কেউ ই করে, আর কেউ নিজের রক্তে নিজে পিছলা খায়। অনেকের গায়ে অতক্ষণে আর কি ছড়াগুলিতে জর্জরিত হয়ে নিজের রক্তে নিজে পিছলাও খাচ্ছে। আর টিয়ারশেলের জন্য তো নিঃশ্বাসও ঠিকঠাক মতো করে নিতে পারছিলাম না। তো এই অবস্থায় যে আমি আর কি গলামারিতে থাকা আমরা কয়েকজন আর কি শাহাদাতের প্ল্যান করে আসছিলাম যে কি আগে শহীদ হতে পারে। আমাদের ভিতরে কয়েকজনের ভিতরে প্রতিযোগিতা চলতো যে হাসিনা তো আর কি শাপলা, পিলখানা, গুম খুনের যে এই অভয়ারণ্য চালু করছিল, ভারতকে রেল ট্রানজিট দিয়ে পুরো দেশটাকে অফিসিয়ালি দিয়ে দিচ্ছিল। তারপর মসজিদে হামলা, কেউ নামাজ কালাম পড়লেই তাকে ডিহিউম্যানাইজেশন, তারপরে যে কৃষি খাত ধ্বংস, স্বাস্থ্য খাত ধ্বংস, ইতিহাস বিকৃতি করে পুরো আগামী প্রজন্মটাকে গোলামের মানে পুরোপুরি গোলামি নির্ভর করে ফেলছিল। তো মানে আমাদের আর কি মানে মুক্তি অন্তত পৃথিবীতে দেখার আর কোনো আর কি আশাই ছিল না। তো এই সব জিনিসগুলো আর কি মানে নিজেরা আর কি আলোচনা করে বা নিজেদের ভিতরে চর্চা করি বা নিজেদের ক্ষোভটা চাপা ক্ষোভটা আর কি জমে রাখতে রাখতে আমরা আর কি প্ল্যান করি যে আর কি কে আগে শহীদ হতে পারে দেখা যাক। এবং মানে জাস্ট গুলি খাইলাম মারা গেলাম সামনে থাকলাম না, ওরকম না। খুব মানে নিজের সবচেয়ে গ্লোরিয়াস মৃত্যু যে জিনিসটা ওসমান হাদি ভাই তার জীবদ্দশায় বারবার বলতেন যে গ্লোরিয়াস মৃত্যু যেন আমাদের হয়। তো সেই গ্লোরিয়াস মৃত্যুটার জন্য আর কি আমরা আর কি প্ল্যান করতাম। তো যখন আর কি আমি 0 পয়েন্টে, তখন যে গলামারিতে থাকা আমার আরেক বন্ধুকে যে আর কি শহীদে তামান্না নিয়ে আর কি প্রচন্ড আর কি আশপাশ করতেছিল, সে আর কি খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো তাকে কল দিই যে ভাই একটু পারলে গলামারি থেকে একটু পানি নিয়ে আয়, নিঃশ্বাস তো আর নিতে পারতেছি না, অনেকে আর কি দম বন্ধ হয়ে মারা যাচ্ছে যাচ্ছে এরকম অবস্থা, মানে মানে শ্বাস নেওয়ার মতো কোনো পরিবেশ নাই। তো তখন যে ও বলতেছে যে ভাই এদিকে তো গুলি চলতেছে, আহ বাইচে ফিরি কিনা, যদি বাইচে ফিরি আর তুইও যদি বাইচে ফিরোস তাহলে ইনশাল্লাহ দেখা হবে। এদিকের অবস্থা খুবই খারাপ, ব্রিজের ওপার ওপারে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নাই, এপাশেই আর কি আত্মরক্ষা করা যাচ্ছে না, আমরা তো টিউবের মাঝখানে আর কি আটকা। তখন বোঝা হয়ে গেছে যে আজকে আর কি মানে এই ঠিক মাঝখানে, আমাদের তো দুই পাশে যাওয়ার তো আর কোনো জায়গা নেই, এর মাঝখানে ফেলে আর কি সবাইকে আর কি নিঃশেষ করে দিবে। তখন যে মুহুর্মুহু গুলির মাঝে 0 পয়েন্ট থেকে হরিণটানা থানা বরাবর, কারণ রসদের সাপ্লাই অলমোস্ট 5 বারের হরিণটানা থানা থেকে আর কি রসদ আসছিল, ওদের আর কি রসদ যতগুলো ছিল মানে পুরোটাই মনে হয় ওরা নিঃশেষ করে দিছে। তো ওই সাপ্লাই চেইনটাকে নষ্ট না করতে পারলে তো, দুই পাশ থেকে যেহেতু ঘিরে ধরছে, এপার যদি আমরা মুক্ত না করতে পারি তাহলে তো সবাইকে তো ওখানে নিঃশেষ করে দিবে। আর মানে আজাদি তখন ওপারে দেখার, এই দুনিয়াতে না বরং আখিরাতে দেখার নিয়তেই আমরা আর কি প্রায় 30 থেকে 40 জনের মতো, মানে এটা এমন না যে আমরা প্ল্যান করে রাখছিলাম 30 থেকে 40 জন, এই 30 থেকে 40 জন পুরোপুরি মরার নিয়তেই সামনের দিকে এগিয়ে যায়, মানে পুলিশ গুলি করতেছে চাপিয়ে আনার জন্য, যে টিউবের মাঝখানে আনতে আনতে একদম সবাইকে পুরো গোল করে দুই পাশ থেকে আর কি মানে আটকে ধরে ফায়ার করে আর কি সবাইকে আর কি শেষ করে দিবে। ওরা তখন আর কি টিয়ারশেল এবং ছড়াগুলি মুহুর্মুহু মেরে যাচ্ছিল। তো 30 থেকে 40 জন আর কি আমরা ওই গুলি উপেক্ষা করে গুলিতে জর্জরিত হওয়া অবস্থায় সামনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, এই ঠিক এই সময়টায় আমার সবচেয়ে বীভৎস যে ভয়ঙ্কর যে স্মৃতিটা, যে আমাদের এক ভাই বুক মানে বুকে গুলিতে ঝাঁঝরা হয়ে নাক মুখ থেকে তো রক্ত পড়তেছেই, স্পেশালি তার দেখছিলাম যে বুক থেকে একদম মানে বিচ্ছিন্ন রকমের ভাবে রক্ত পড়তেছে। আর সে নিজের রক্তে এরকম ভাবে মানে রক্ত মানে রক্তাক্ত একটা মানুষ কত দূরই বা হাঁটতে পারে, সে কত কয়েক পা এরকম মানে খোঁড়াতে খোঁড়াতে যে নিজের রক্তে সে নিজে পিছলা খায়, হামাগুড়ি খায়। কিন্তু সে হামাগুড়ি খাওয়া অবস্থায় তার হাতে ছিল পতাকা, সেই পতাকা দিয়ে কোনো মতে নিজের রক্ত মাখানো অবস্থায় সে হামাগুড়ি দিয়ে সামনের দিকে আগাচ্ছে। সামনের দিক থেকে কিন্তু বৃষ্টি, তখন বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির চেয়ে কিন্তু গুলির সংখ্যা মনে হয় খুব সম্ভবত তখন বেশি ছিল, মানে ওরকম পিছলে পিছলে সে সামনের দিকে এগিয়ে যায়। তো আমি বলবো যে আমার তার আর কিছুক্ষণ বাদে আর কি আমি নিজের দৃষ্টিশক্তিটা হারাই। তবে আমি বলবো যে 2 তারিখে, 2 তারিখ শুক্রবার বা জুমা, 2 আগস্ট বা 33শে জুলাইয়ের এই মুহূর্তটা আমার ছিল আর কি সবচাইতে স্মৃতি বিদ্যারক এবং ভয়ঙ্করতম স্মৃতি, যে মানুষের রক্ত বেরো যাচ্ছে, নিজের রক্তে নিজে পিছলা খায়, তখনও পতাকা হাতে সে আঁকড়ে আঁকড়ে সে গুলির দিকে এগিয়ে যায়, কারণ সে গুলির ওপারে মুক্তি দেখছিল, এপারে না। সে নিশ্চিত হয়ে গেছিল হয়তোবা যে এপারে আর মুক্তি মিলবে না। তো পরকালের মুক্তির জন্য সে হয়তোবা এগিয়ে যাচ্ছিলেন, আমি বলবো যে এটাই।
আমার সবচেয়ে ভয়ঙ্করতম যারা দর্শক যারা আছেন তারা আসলে শুনছিলেন, আমিও শুনছিলাম যে কি মর্মান্তিক ছিল তখনকার সময়। ঠিক মর্মান্তিক একটা ঘটনা এটা ছিল 2024 সালের 2 আগস্ট খুলনা গল্লামারী থেকে জিরো পয়েন্টের যে স্থানটা, এই স্থানে বিশাল একটি রণক্ষেত্র তৈরি হয় এবং সেটি আস্তে আস্তে পুরা সোনাডাঙ্গা থানা পর্যন্ত এটার বিস্তৃতি লাভ করে। ওই দিন ককটেল, টিয়ার শেল, পাশাপাশি রাবার বুলেট সব বিভিন্ন যত ধরনের ব্যবস্থা পুলিশের আছে তারা সেটা ব্যবহার করেছিল। সেটাই ঘটনাই আমরা শুনছিলাম। এটাই ছিল আমাদের আবদুল্লাহ শাফির অন্যতম একটি বিশেষ ঘটনা। আসলে খুলনা সবচেয়ে মর্মান্তিক ঘটনা ছিল 2 আগস্ট। তো আপনারা যারা লাইভ দেখছেন, আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আপনারা এর পাশাপাশি যারা দেখছেন, আপনাদের আরও যারা শুভাকাঙ্ক্ষী যারা এই ঘটনার সাক্ষী হতে চায়, শুনতে চায় লাইভ, আপনারা দয়া করে আমাদের পেজটি ফলো করবেন, আমাদের খুলনা 24-এর পেজ ফলো করেন, পাশাপাশি লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। এ ধরনের যে ঘটনাগুলো আমাদের জানা উচিত, এটা আমাদের যত আমরা জানবো, যত আমরা পিছনের ঘটনা আমরা আসলে অনেকেই জানি না, যেগুলো আমাদের এসব অজানা তথ্য আমাদের খুব জানা দরকার যে আসলে কেমন ছিল জুলাই। কারণ জুলাইকে নিয়ে এখনো অপপ্রচার হচ্ছে, এখনো বিভিন্ন মহল চেষ্টা করে যাচ্ছে জুলাইকে চেপে রাখার জন্য, জুলাইকে নাই করে দেওয়ার জন্য। তো আমরা চাই যাতে এটা জুলাই বেঁচে থাকুক সবার মাঝে, এবং এর যে অজানা ঘটনাগুলো, বিভিন্ন স্মৃতি, মানুষের যে মর্মান্তিক যে বিষণ্ণ যে সময়টা ছিল, বিভৎস যে সময় ছিল, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের এই জুলাইটা আমাদের অন্তরে বেঁচে থাকে, এই বাংলাদেশ এই জুলাইয়ের স্পিড নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। তো আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আমরা পরবর্তীতে জানতে চাই আমাদের যিনি অতিথি আছেন যে আমরা জানি খুলনা কিন্তু বরাবরই একটি শান্ত এবং খুব একটা সৌহার্দ্যের একটা শহর ছিল। তো একটা সময় আমরা খুলনাকে কাইন্ড অফ আইডিয়াল শহর হিসেবেও বাংলাদেশের মানুষ দেখতো। খুলনা এতটা রাজনৈতিক যে মহব্বত বা সবার ভিতরে সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, কিন্তু এই জুলাইতে আমরা দেখেছি এর ভিন্ন রূপ। তো আমরা জানি যে যে সারা বাংলাদেশেই আমরা অনেক তীব্র খারাপ রূপ আমরা দেখেছিলাম তৎকালীন সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর। খুলনাতে আসলে শাফিল, যে খুলনার স্থানীয় আইন শৃঙ্খলা প্লাস যারা রাজনৈতিক যে ব্যক্তিরা আছে, রাজনৈতিক যে অবস্থানটা ছিল তৎকালীন সরকারি দলের, এই অবস্থানটা আসলে চাপ, তাদের একটা চাপ ছিল। আমরা জানি সারা বাংলাদেশেই বিভিন্ন রকম চাপ কিন্তু রাজনৈতিকভাবে এবং আইন শৃঙ্খলার বাহিনীর মাধ্যমে ছিল। তো এই খুলনাতে চাপটা আসলে কেমন ছিল, আপনি কি কেমন দেখেছেন বিষয়টাকে? আর পাশাপাশি ঢাকার সাথে আপনারা কিভাবে এটা সমন্বয় করতেন? খুলনায় আমি রাজনৈতিক চাপ বলতে বলবো যে পুলিশ প্রশাসনের উপরে তো ছিলই, বিজেপি প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছিল। স্পেশালি আমি খুলনা কি জিনিসটা বলবো এরকম যে আর কি ছাত্রলীগের যে তাণ্ডব গুলো, ছাত্রলীগের খুন, ছাত্রলীগের ধর্ষণ, ছাত্রলীগের গুম, এই জিনিসটা ছিল খুলনায় ব্যাপক আকারে। স্পেশালি 2রা আগস্ট যখন আর কি মানে এই গলামারি এবং জিরো পয়েন্ট দুই পাশ থেকে আর কি প্রচন্ড আর কি চাপে আর কি আঁকড়ে ধরে, তখন যখন আর কি একটা পর্যায়ে আর কি গলামারি মানে কিছু ছাত্র জনতা নিরালা হয়ে তারা খুব সম্ভবত কুয়েট থেকে সুন্দরবন পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে এছাড়াও আর কি এপারের বিভিন্ন বিএল কলেজ, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা যখন চলে আসে, তখন যে পুলিশ আর কি দোটানায় পড়ে যায় যে তারা তো টিউবের ভিতরে রেখে সব ছাত্র জনতাকে মারার আর কি মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিল, কিন্তু হঠাৎ করে এরা আসলো কোত্থেকে? তারা হয়তো বা ওই ভাইয়েরা আমার জানা মতে যে আন্দোলনে জয়েন করতে যে একটু মানে কোন স্থানে আর কি তৎকাল ওই সময় আন্দোলন হচ্ছিল, তারা আর কি ভুল ইনফরমেশন পেয়েছিলেন। তো যার কারণে তারা আর কি
দেরিতে আর কি ওখানে উপস্থিত হন। এবং আমি বলবো যে এটা স্রষ্টার মহান স্রষ্টার আর কি, মহান আল্লাহ তাআলার আর কি প্ল্যান, যে তারা যে একটু এই দেরিটা যে করছে, এই দেরিটার কারণে গল্লামারিতে যারা কি মানে গুলিবিদ্ধ হচ্ছিলেন তাদের পিছন থেকে এই ভাইয়ের আর কি পুলিশ তো গুলি করতেছে এক পাশে, সামনে দিকে ধরেন পুলিশ গুলি করতেছে এবং পিছন থেকে ওই ভাইয়েরা আর কি হাজির হয়। তখন যে পুলিশ আর কি তাদের সংখ্যা দেখে আর কি দুই পাশেই দেখতেছে ছাত্র জনতা, তারা ভয় পেয়ে সোনাডাঙ্গা থানার এদিকে পিছনের দিকে সরে আসে। ঠিক ওই সময়টাতেই রাজমহল ফুড কোর্ট যেটা এখনো আছে, ওর পাশের গলি থেকে যুবলীগের সন্ত্রাসী বাহিনীরা পিস্তল হাতে নিয়ে মুহুর্মুহু গুলি চালাতে চালাতে বের হয়। কিন্তু যখন আর কি ছাত্র জনতার যে বিশাল জমায়েতটা আর কি যখন তাদের সামনে এসে উপস্থিত হয় এবং তারা বিন্দুমাত্র ভয়ে মানে তারা যে আর কি পিস্তল থেকে গুলি করতেছিল তাদের তা দেখে যখন আর কি তারা দমে যাচ্ছিলেন না, ঠিক ওই সময় তারা তা দেখে আর কি তারা আবার মানে ব্যাক ফুটে চলে যায়। তো আমি বলবো যে খুলনা আর কি আইন শৃঙ্খলা বা সার্বিক ব্যবস্থার ক্ষেত্রে যে এই যুবলীগ এবং ছাত্রলীগ, বিশেষ করে যুবলীগ, তাদের আর কি মানে তাণ্ডব ছিল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। মানে খুলনায় যে এই পুরো দক্ষিণাঞ্চলটাকে যে কবজা করা এবং দক্ষিণাঞ্চলের সাথে যেই কলকাতার যে যোগসাজশ করার জন্য যে মেটিকুলাস ডিজাইন, যে যাতে কৃষিকাজ যেন খুবই যেন উন্নতি লাভ না করতে না পারে, শিল্প কলকারখানা যেন টিকে থাকতে না পারে, তার আগে যেন তারা তাণ্ডব চালিয়ে হোক, চাঁদাবাজি হোক বা গুম খুনের ভয় দেখিয়ে হোক, তারা যেন আর কি ওটাকে সাপ্রেস করতে পারে বা একটা লিমিটের মধ্যে রাখতে পারে, যাতে কলকাতা কেন্দ্রিক যেন আমাদের যেন ব্যবস্থাটা যেন মানে ওদের ব্যবস্থাটা যেন আর কি ভেঙে না পড়ে। তো এরা আর কি এই ছাত্রলীগ যুবলীগ দিয়া আর কি বেশি আর কি করাইতো। এবং আমি যে জিনিসটা বলবো যে যখন আর কি 0 পয়েন্টে মুহুর্মুহু গুলি চালাচ্ছিল তখন কিন্তু এক পাশ রোডের এক কর্নারে বিজিবিও ছিল এবং অন্য সাইডে ছিল পুলিশ বাহিনী। তো পুলিশ বাহিনী গুলি চালাচ্ছিল মুহুর্মুহু, বিজিবি আমাদের উপরে একটা গুলিও চালায় নাই, বিজিবির উপরে একটা ছাত্র জনতা ফুলের টোকাও দেয় নাই। কিন্তু পুলিশ বাহিনী প্রণোদিত ভাবে একদম যাচ্ছে তাই ভাবে আর কি মানে গুলি করে একদম সবাইকে শেষ করে দিচ্ছিল। এবং আমি এই জিনিসটা বলবো যে এটা আর কি আওয়ামী আমলে রিক্রুটেড, এবং আওয়ামী লীগের তো জানেন হয়তোবা যে আওয়ামী আমলে যে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম দুরূদ পাঠ না করলে আপনার চাকরির বদলে হইতো জুলুম। তো এই পুলিশ বাহিনীতে যারা জয়েন করছে তাদের অধিকাংশই আওয়ামী লীগের পিউরিফাইড, একদম পুরোপুরি পরিবার আওয়ামী লীগ। তারা মানে আর আওয়ামী লীগ তো বিশেষ করে একটা মানে রাজনৈতিক দল না, এটা আর কি একটা ধর্ম, এটা মুজিববাদী একটা ধর্ম। এদের দেখবেন যে কেউ মরলে এরা কলেমা পড়ে না, কলেমা শাহাদাতও পড়ে না, এরা পড়ে জয় বাংলা। এদের দেখবেন যে মানে 71-এর চেতনার নামে যা কি ইচ্ছা মানে একটা বাচ্চাকে খুন করে ফেলতেছে এবং তারা বলতেছে তুই বেটা রাজাকার। মানে তাদের তাদের সেন্সে এই জিনিসটা কাজ করে না যে ও একটা শিশু, ওর সেন্সে কাজ করে যে ওর বাবা একজন বিএনপি করতো বা ওর বাবা একজন মানে জামাতের কর্মী ছিল। তো সে যাকে জন্ম দিছে তার সন্তানকে হত্যা করা বৈধ, তার স্ত্রীকে ধর্ষণ করা বৈধ, তার কন্যা সন্তানকে ধর্ষণ করাও বৈধ। মানে তাদের সেন্সে এই জিনিসটা কাজ করে না যে তার একটা মানুষ। তো এই আওয়ামী যে মুজিববাদী ধর্মটা, এটা আমি বিভিন্ন যে সময় আর কি ফেসবুকে লেখালেখিতে আমি প্রায় বলি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না, বরঞ্চ একটা সম্পূর্ণরূপে একটা পুরো সুগঠিত একটা ধর্ম, যার প্রভু হলো শেখ মুজিব, ধর্মীয় প্রবক্তা হলো শেখ হাসিনা, যাদের চেতনা হলো একমাত্র 71, এবং 71 ঘটেছে যেভাবে 47 ঘটেছে সেভাবে 71 ঘটেছে। 71কে অস্বীকার করারও কিছু নেই, 71 নিয়ে অতি মাত্রায় উন্মাদনারও কিছু নেই। কিন্তু হাসিনার যে মুজিববাদী কাঠামোটা, এই কাঠামোটা আমাদের শিখিয়েছে যে 71-এর সময় এই ভূখণ্ড আবির্ভূত হয়েছে, যেন এই মহাবিশ্বে এই বাংলাদেশের এই যে ভূখণ্ডটা, এটা 71 আগে এক্সিস্টই করতো না, 47-এ এক্সিস্ট করতো না, এটা আসমান থেকে এসে পড়ছে 1971 সালে। তো যাই হোক, তো সেই মুজিববাদী কাঠামোর ভিতরে যারা ওই ধর্মের অনুসারী, আমার মনে হয় ওইরকম পুলিশ বাহিনী দিয়ে রিক্রুট করা হয়েছে। এবং বাগেরহাটের জানেন যে বাগেরহাটের পুলিশ সহ মানে নিকটবর্তী যতগুলো আর কি জেলা আছে সেখান থেকে এরকম মানে বাছাইকৃত পুলিশদের দিয়ে আর কি এই হত্যাযজ্ঞটা চালাইছে। খুলনার পুলিশ বাহিনীতে যারা আছেন তাদের শতভাগে আমি বলবো না যে তারা আর কি মুজিববাদী। যদি মুজিববাদী হতো তাহলে নিকটবর্তী অঞ্চল থেকে পুলিশ বাহিনী এনে
খুলনার উপরে আর কি এত মানে জঘন্য রকমের আর কি দমন পীড়ন আর কি চালানোর আর কি হাসিনার দরকার পড়তো না। আর এমনকি আমার একটা বন্ধু ছিল পুলিশ বাহিনীতে চাকরি করতো, ওকেও আর কি মানে পদচ্যুত করা হয়। আমিও কাজী নাম ওর। তো সেই ওর কেও আর কি মানে আহ, পুরোপুরি বহিষ্কার করে দেয়। তো আহ, পুলিশ বাহিনী ছিল জঘন্য রকমের। এবং ওরা আর কি ইউজ করতো আর কি মানে মারার জন্য আর কি মানে ইউজ করতো তাদের স্পেশালাইজ পুলিশ বাহিনী, যারা এক এক এবং একমাত্র মুজিবের উপাসক। তারা মুজিব পূজাকে তো আধ্যাত্মিক লেভেলে নিয়ে গেছিল। এবং আরেকটা প্রশ্ন করেছিলেন যে ঢাকার সাথে আমরা সমন্বয় করতাম কিভাবে। আহ আমি এই সব ক্ষেত্রে আর কি বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ, সেই শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ, এবং আমাদের খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শাহরিয়ার ভাই, সাইফ নেওয়াজ ভাই, তারপরে তানভীর ভাই, এদের নাম উচ্চারণ না করলেই নয়, তারা আর কি সার্বক্ষণিক ভাবে ঢাকার সাথে যোগাযোগ করতো। যে তারা ঢাকার ফার্দার প্ল্যানটা কি, নেক্সট প্ল্যানটা যেরকম থাকবে আমাদের খুলনার প্ল্যান থাকবে ওরকম। কারণ আমাদের খুলনা বহুত আগে থেকেই এক দফার জন্য মানে প্রচন্ড উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতেছিল যে কখন সারা দেশে এক দফার ডাকটা আসবে, কখন মানে আমাদের এই ভূখণ্ড আজাদ হবে। হয়তোবা আমি যদি এখন ইতিহাসের কথা বলি, বলতেই হয় যে 1971 সালে 16ই ডিসেম্বর সারা বাংলাদেশ স্বাধীন হয়ে গেলেও আমাদের এই ভূখণ্ড, আমাদের এই দক্ষিণ অঞ্চল, স্পেশালি খুলনা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলটা কিন্তু 16ই ডিসেম্বরে কিন্তু স্বাধীন হয় নাই। এটা হয়েছিল 17ই ডিসেম্বরে, একদিন পরে। মানে আমাদের আর কি মানে ঐতিহ্যগত ভাবে মানে যারা মোটামুটি আর কি ইসলামী লেবাসে বা ইসলামী ঘরনে চলে, এই দক্ষিণ অঞ্চলের মানুষ তাদেরকেই খুব মানে খুব আপন করে নেয়, যারা খুবই মাটির মানুষ এবং যারা খুবই ধর্মপরায়ণ। আমাদের মনে বহুত আগে থেকেই ক্ষোভ ছিল যে আল্লামা সাইদি যে আর কি তার মৃত্যুর আগে ওসিয়ত করা ছিল যে দারুল কুরআন সিদ্দিক কামিল মাদ্রাসায় আর কি তার কবরটা হবে। কিন্তু সেই হাসিনার সেই পেটোয়া বাহিনী, সেই কাজল এবং আর কয়েকটা পলাশ, কাজল এবং আরো কয়েকটাকে দিয়ে আর কি খুলনার ভিতরে একটা আর কি মানে কয়েকটা কুকুরকে দিয়ে আর কি রাস্তায় ছোট ছোট মিছিল করায় আল্লামা সাইদিকে আর কি কবর দিতে দেয়। এই ক্ষোভটা আর কি পুরো খুলনাবাসী, পুরো দক্ষিণ অঞ্চলবাসীর ভিতরেই এই ক্ষোভটা আর কি জমা ছিল। তো যাই হোক, এই আমাদের আর কি দক্ষিণ অঞ্চলবাসীর আর কি একটা বিষয় হলো যে আমরা একটু ইসলাম পন্থীটা একটু বেশি পছন্দ করি। তো আহ এই 1971 আর কি একদিন পরে স্বাধীন হয়। আবার এই 2রা আগস্টে আর কি এই খুলনা যে বিচ্ছিন্ন রকমের ম্যাসাকার এবং এই যে সুপ্ত ক্ষোভটা, এই ক্ষোভটা আর কি ঝাড়ে। এবং আমরা ঢাকার সাথে সবসময় সামঞ্জস্য করতাম, আমাদের ভাইয়েরা করতেন এবং আমরাও সার্বক্ষণিক যাদের সাথে আর কি ঢাকার যোগাযোগ আছে, ঢাকা স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম যে ভাইয়েরা তোমাদের ফার্দার প্ল্যান কি, তোমাদের এক দফার টার্গেট আছে কি, বা একদম 9 দফা থেকে এক দফা কোন আঙ্গিকে নিয়ে যাওয়া হবে, ঠিক এরকম ভাবে। কিন্তু আমাদের খুলনা চিরকালই একক সত্তাই ছিল। এবং আমার মনে হয় যে আমাদের খুলনার আন্দোলনটা একটা অন্য 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 ধাঁচের ছিল, যে আমরা আমরা হাসিনাকে না নামায় আর কি বাসায় যাইতাম না, আমরা হয়তো কবরে যাইতাম, কিন্তু আমরা হাসিনার পতন না দেখে যে এই এত আলেমদের খুনি, এত ধর্ষণের আহ জনক শেখ মুজিব তো নিজেই 73-এর দুর্ভিক্ষের জনক, এবং হাসিনা আরেক দুর্ভিক্ষ ডেকে এনেছিল। এত গুম খুন করে অন্তত গুম খুন সহ্য করে আমরা আমরা অন্তত বাসায় ফিরতে চাচ্ছিলাম না। আমরা হয় কবরে যাইতাম, নয়তো আজাদি ছিনায় বেঁচে থাকতাম। একটা কথা বলে না যে মরলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী। তো আমরা অন্তত অনেকটা ওই ওই নিয়তেই ছিলাম যে আর কি বন্দুকের এপারে জিনজির ওপারে মুক্তি। এখন ওপারে হয় বেঁচেও যেতে পারি, ওপারে ওপার পর্যন্ত পৌঁছাতে পারি, ওপারে মরেও হয়তো বা যেতে পারি, কিন্তু আমাদের ওপারে যেতেই হবে, আমাদের মুক্তি পর্যন্ত অর্জন করতেই হবে। তো পুরো কথাটা আর কি সংক্ষিপ্ত রূপে এটাই যে খুলনায় যুবলীগ এবং ছাত্রলীগের তাণ্ডব ছিল প্রচন্ড রকমের, এবং বিশেষায়িত পুলিশ বাহিনী ছিল এদের, যারা এখনো খুলনায় অনেকে বীর দর্পে পুলিশ বাহিনীতে আছে। আবার সব পুলিশ সদস্যরা এর সাথে জড়িত তাও বলবো না। এবং কিছু আছে বাগেরহাটে আছে, কিছু সাতক্ষীরায় আছে, কিছুদের আবার পোস্টিংও করা হয়েছে। তো এই এই এইভাবে আর কি পুরো খুলনাটাকে নিয়ন্ত্রণ করতো। এবং ঢাকার সাথে আমরা সামঞ্জস্য করতাম যে আমরা এক দফা কবে পাবো এবং কিভাবে পাবো এটা জানার উদ্দেশ্যে। কিন্তু খুলনা বরাবরের মতোই এক দফার উপরেই ছিল,
এক দফা নিয়েই ঘরে ফিরেছে। এবং 2রা আগস্টই খুলনার সবচেয়ে ভয়াবহ যে ম্যাসাকারটা, সবচেয়ে বড় শাহাদাতের মাধ্যমে তা অর্জন করে নিয়ে তারপর ঘরে ফিরেছে। 3 আগস্টে হাসিনার যে গ্যাং বাহিনী, তারপরে যে 4 আগস্টের মধ্যে অলরেডি আর কি শেখবাড়ি পুরোটা ছাড়খাড় করে দেওয়া, এর মাধ্যমে আমরা আর কি 4ই আগস্টের আগে আর কি আমরা খুলনার আজাদিটাকে আর কি আপন করে নিছি, আমরা আমরা অর্জন করে নিছি, যা সারা বাংলাদেশের পেতে 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আমরা শুনতে পাচ্ছিলাম যে টোটাল আগস্টটা আসলে কিভাবে তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্লাস তাদের রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো কিভাবে অত্যাচার চালিয়েছিল এবং কিভাবে পুরা মানুষদেরকে তারা কিভাবে অত্যাচার করেছিল। আচ্ছা শাফিল, আপনি তো আসলে আপনার কথায় আমরা যেটা জানতে পারলাম যে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আপনার চোখে গুলি লেগেছিল, এটা হচ্ছে 2 আগস্ট। 2 আগস্টের ঘটনার দিনই আপনার এটা ঘটেছিল। এবং ঠিক সেই সময় আপনার আহ, মানে কি ঘটেছিল আর কি? ঘটনাটা ওই সময় ঘটনাটা কি ঘটেছিল, মানে কিভাবে আপনার চোখে গুলি লাগলো বা আপনি কত কত দূর ছিলেন, পুলিশ কি ধরনের গুলি তখন ছুটছিল? আচ্ছা, যেহেতু আর কি লাইফটা ইতিমধ্যে যথেষ্ট দীর্ঘায়িত হয়েছে, আমি একটু সংক্ষিপ্ত করি, আমি নিজের পার্টটাকেই সংক্ষিপ্ত করে ফেলি। আহ সাধারণত সবাই আর কি নিজের বিষয়টা বলতে আর কি বেশি পছন্দ করে, কিন্তু আমি মনে করছি যে একটু সংক্ষিপ্ত করাই এখন উচিত, যেহেতু আর কি লাইফটা দীর্ঘক্ষণ যাবত আর কি চলছে। আহ, যখন আর কি 0 পয়েন্ট পর্যন্ত আর কি আমরা আর কি পৌঁছে যাই এবং আমাদের উপরে মুহুর্মুহু গুলি চলতেছিল বলতেছিলাম যে, এবং স্বপ্রণোদিত ভাবে আমাদের আর কি আলোচনার কথা বলে ডেকে নিয়ে যেয়ে তারপরে গুলি চালায় এবং অনেকে আর কি রক্তাক্ত হয়। তখন যে আমরা 30-40 জন সামনে এগিয়ে যাই এবং আমাদের 30-40 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বলে দিচ্ছিলাম যে, ভাই তোমরা, আমরা সবাই সামনে আগাবো, পিছনে আগাবো না, সামনের দিক থেকে গুলি আসতেছে, বৃষ্টির পানি আকাশ থেকে পড়তেছে, কিন্তু উপর থেকে বৃষ্টির পানি কয়েকটা গায়ে ফিল হয়েছে আমার জানা নেই। তবে আমার মনে হয় না ওখানে যে 30-40 জন ছিল একজনও মানে সুস্থ শরীর নিয়ে বা অক্ষত একটা শরীর নিয়ে বাসায় ফিরতে পারছে। সবার গায়ে বিচ্ছিন্ন রকমের ভাবে সীসার গুলি, যেটা জানেন হয়তো বা, যে এই আহ, একটা যে সিঙ্গেল শট, যেটা আর কি আমরা বলি অ্যাকচুয়াল বুলেট, ওই বুলেটের চেয়ে এই সীসার গুলিতে আর কি মানে সীসার গুলি ইনস্ট্যান্ট মৃত্যু দেয় না, তবে ধুকায় ধুকায় ভয়ঙ্কর মৃত্যু দেয়। এবং এই ডিজাইনটাই ছিল আর কি খুলনার পুলিশ বাহিনী, যে তারা আর কি সিঙ্গেল শটটা আর কি শেষ মুহূর্তে এসে ইউজ করবে, যদিও অবশিষ্ট কয়েকটা বেঁচে থাকে তাদের মাথা ঠেকায় ঠেকায় গুলি করবে। তাদের তো প্ল্যান ছিল তো টিউবের ভিতরে ফেলায় 2 পাশ থেকে আর কি গুলি করতে করতে এগিয়ে যাওয়া। তো ওরা কি সীসার গুলিটা আর কি বেশি ইউজ করতেছিল, যে ভয় দিয়ে 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 সবাইকে আর কি একটা করবে, তারপর গুলি দিয়ে দিয়ে আর কি মানে সীসার গুলি ইউজ করে সবার আর কি মাথা শেষ করবে, তারপরে যে যে কটা বেঁচে থাকবে সিঙ্গেল শট আর কি ফায়ার করবে। তো ওরকম একটা পরিস্থিতিতে আমাদের মানে ওদের যে পরিমাণে যেরকম ভাবে মানে হায়না মনে হয় তার শিকারকে মানে যথেষ্ট আর কি সিস্টেমেটিক ওয়েতে আর কি হত্যা করে বা শিকার করে, কিন্তু এদের যে রকম ভাবে নৃশংসতা ছিল ভাষায় বলে উঠানো যাবে না। মানে তারা হাসতেছিল, চিৎকার করে হাসতেছিল, আমরা আওয়াজ শুনতেছিলাম, মানে একদিকে বৃষ্টি পড়তেছে, অন্যদিকে বুলেটের আওয়াজ, টিয়ারশেল ফাটতেছে, কিন্তু ওদের যে হাসার যে একটা আহ মানে ভয়াবহ যে একটা আবহাওয়া, ওটা আমরা এখন পর্যন্ত ভুলে উঠতে পারি নাই। তো তখন যে আর কি যখন গুলি সামনের দিক থেকে চলতেছিল, আমরা 30-40 জন আর কি সবাই, অধিকাংশ ছাত্র জনতাই আর কি আত্মরক্ষার জন্য, মানে ন্যূনতম আত্মরক্ষার জন্য তারা কি বিভিন্ন আশপাশে আর কি সাইডে সাইডে সরে যাচ্ছিল বা পিছন দিকে পলায়ন করতেছিল, যে ন্যূনতম অন্তত অন্তত বেঁচে নেই, না বাঁচলে আন্দোলন করবো কি, চালিয়ে যাবো কিভাবে। কিন্তু এই 30-40 জন যারা আর কি আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, যে আমাদের নিয়ত ছিল যে এই যে বৃহত্তর ছাত্র জনতা, এদের ভয় পাইতে দেওয়া যাবে না, এরা যেন আর পিছনের দিকে না হটে, এই জন্য আমরা চলন্ত গুলির সামনে আরো সামনে এগিয়ে যাচ্ছিলাম। এবং এরকম সময় বলছিলাম যে একজন ভাই নিজের রক্তে পিছলে খেয়ে নিজেই হামাগুড়ি খাচ্ছিল এবং সে তবুও মাটি ধরে আখড়ার দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তো এরকম ভাবে আর কি এক একজন আর কি সামনের দিকে যে সবার সামনে দৌড়ে যেতে পারে
সেই থাকে নেতৃত্বে, সে সামনে দিকে পরিস্থিতি অবজার্ভ করে আহ মানে দৌড়ানোর অবস্থায় বলতে থাকে যে কে কোন দিকে, ডান পাশে কয়জন যাবে, রাস্তার ডান ডিভাইডারে কয়জন যাবে, বাম ডিভাইডারে কয়জন যাবে, এরকম সে বলতে থাকে এবং সে গুলিতে জর্জরিত হয়ে সে আবার মাটিতে লুটিয়ে পড়ে। এবং তারপরে যে যে সামনে থাকে আর কি, যে সামনের দিকে দৌড়ে যেতে পারে সে আর কি নেতৃত্ব নেয়। তো নেতৃত্ব আর কি বিষয়ের যে জিনিসটা আমি কি বলবো, যে আমার মানে সাময়িক সময়ের জন্য মনে হচ্ছিল যে আল্লাহ, মানে বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ জীবনে দেখার তো সৌভাগ্য হয়নি, বা বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধের সাথে তুলনা করার মতো তো কোনো কিছু আমরা কোনোদিন দেখবো না, কারণ সেটা ছিল মহিমান্বিত যুদ্ধ এবং ইসলামকে রক্ষার যুদ্ধ। তবে আল্লাহ, মানে এই আংশিক যা দেখাইছো এইটাই তো আমরা নিতে পারতেছি না। বদর উহুদ নাহলে কতই না ভয়ঙ্কর ছিল। এবং সত্যি বলতে তখন মানে কালিমা পড়তেছিলাম এবং আল্লাহর কাছে এই দোয়াটাই করতেছিলাম যে আল্লাহ, ইসলামকে ডিহিউম্যানাইজ করে পুরো ইসলাম কিন্তু পুরা দেশটাকে তো ভারতের কাছেই বর্গা দিয়ে দিচ্ছে পুরা। মানে আমরা ভারতের আর কি অঙ্গরাজ্য হইতাম না, হইতাম করদ রাজ্য। তো ইসলামকে ধ্বংস করে ফেলতেছে আল্লাহ, এইটার সাথে কোনো মতে যদি বদর ওহুদের সাথে যদি তোমার কাছে ন্যূনতম সিমিলার মনে হয়, আল্লাহ আমাদের শাহাদাতকে শহীদি মর্যাদা দিও। তো এরকম করে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম এবং তখন যে আর কি আমি পুলিশের আর কি চক্ষুশূল হই, যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, গা হাত পা আমার যখন পুরোপুরি জর্জরিত, আমার সামনের ভাই জর্জরিত মাটিতে লুটিয়ে পড়ছে, নুরুজ্জামান নাবিল ভাই, খুলনা ইউনিভার্সিটির। সেই ভাইকে দেখলাম যে চোখ থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। তখন যে ভাইকে, এবং সেই ভাই ছিল আমাদের সবার সামনে, মানে পুলিশ তো সামনের দিকে এগিয়ে এসে আমাদের চাপ দিতে যাচ্ছিল, কিন্তু আমরা ওই অবস্থায় মানে রাস্তায় ইট দিয়ে পুলিশের বা কত দূরই বা ড্যামেজ করা যায়, এই জন্য আমরা নিচ্ছিলাম বিশাল বড় বড় ইট, একটা ইটকে ধরার জন্য দুই অর্ধেক করে পুলিশের দিকে মারতেছিলাম, যে ছোট ছোট ইটের টুকরায় তো পুলিশের কিছু হবে না, পুলিশ তো পুরোপুরি হত্যার জন্যই তো নামছে, তো ওতে তো কিছু আর হবে না, বড় ইট নিয়ে সামনে আগাই, যদি পারি ও থ্যাতলায় একটার মাথা বা চোখ টোক নিয়ে তারপর মরবো, নিজে তো মরবোই, একটা জাহেলকে নিয়ে মরবো, এই নিয়ত আর কি আমরা 30-40 জন সামনের দিকে আগাচ্ছিলাম। যখন একজনের পর একজন মাটিতে লুটায় পড়তেছিল, তখন যখন সামনে নুরুজ্জামান নাবিল ভাই ছিল, দেখলাম যে চোখ দিয়া অনর্গল দর দর করে রক্ত বেরোচ্ছে, তবুও সে আর কি মানে পিছনের দিকে ঘুরতেছিল না, সে একটা মাটি কাটা ভেগুর পাশে দাঁড়ায় পুলিশের সামনে আর কি নারায় তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ এরকম স্লোগান দিচ্ছিলেন। তো তখন যে আর কি দেখছি যে উনি আর কয়েক সেকেন্ড থাকলে আমার মনে হয় না যে ওনাকে বাঁচিয়ে আনা সম্ভব ছিল। ভাইয়ের কলার ধরে, সে আমার 2 বছর সিনিয়র, সে বড় ভাই, তার কলার ধরে থাবা মেরে তাকে আর কি পাশে আর কি ছুঁড়ে মারি, চোখ থেকে তার অনর্গল রক্ত বেরোচ্ছিল, সে চোখে দেখতে পাচ্ছিল না ঠিকঠাক মতো, তার এখনো চোখের ঠিক এই জায়গাটায় এখন একটা প্লেট আছে ডান চোখের ঠিক স্কালের উপরে, চোখের ঠিক উপরি ভাগে। তো ভাইকে বকা দিয়ে আমি আর কি ওই মানে নেতৃত্বের জায়গাটা আর কি আমি দাঁড়াই, যে আর কি সামনে পুলিশের অবস্থান দেখবো এবং আমার অন্যান্য ভাইদের আর কি কে কোন জায়গায় আর কি দাঁড়াবে নাকি, যাতে আর কোনো মতে অবস্থানটা আর কি হোল্ড করে রাখতে পারি। আমরা যদি অবস্থান 30 জন হোল্ড করে রাখতে পারি, পিছনে যে বিশাল সংখ্যক ছাত্র জনতা তারা সামনের দিকে চলে আসলে ওই ওদের যে রসদের যে কারখানা, গোডাউন, যে এই হরিটানা থানা, এটাকে আর কি আমরা কি করে নিতে পারবো, এবং ওইটা নিয়ে নিতে পারলে আলটিমেটলি আর কি আমাদের খুলনার আজাদিটাকে আর কি নিশ্চিত করা যাচ্ছিল। খুলনা জেলা আজাদ মানে মোটামুটি খুলনা বিভাগের অধিকাংশ জেলায় আর কি আহ মানে আজাদির আর কি মানে পাইতো, অন্তত মানে আজাদিটা নিশ্চিত করা যাইতো অনেকাংশে, অনেকটা অন্তত কাছে এগিয়ে যেতে পারতাম। তো যাই হোক, তখন যে যখন আমি সামনের দিকে এগোই, গা পা মুহুর্মুহু গুলিতে জর্জরিত মানে হচ্ছিল, চলমান ছিল। আহ ওই সময় আর কি পুলিশের চক্ষুশূল হই এবং পুলিশ কয়েকটা কনস্টেবল পাশ থেকে লেলিয়ে দেয়, এবং আমি ধাপে ধাপে আর কি একজনকে বলছিলাম যে ওই কর্নার থেকে আর একটু সামনে আগাও, কারণ তখন আর কি একজন মানুষও ছিল না যে যার শরীর থেকে দরদর করে রক্ত বেরোচ্ছিল না। আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, পাশে এসে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, আবার আমি মানে রাস্তা ঠিক মাঝ থেকে আর কি গুলি খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আমার ভাইরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং পিছনের ভাইরা আর কি রিফর্ম করার আর কি পরিবেশটা আর কি খুঁজে পাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ওরা কয়েকটা কনস্টেবলকে লেলায় দেয়, আমরা তো আর দেখি নাই। ঠিক কর্নার থেকে ওরা একটা মাটি কাটা মেশিন, ভেকু বলে যাকে আমাদের এই দিকের ভাষায়, ওটার পাশে আর কি ঘাপটি মেরে আর কি মানে বসেছিল, যে ওর টার্গেট ছিল যে এই যে বা যারা যেই নেতৃত্ব দেবে তার মাথাটা যেভাবে হোক রেখে দেওয়ার জন্য, যেভাবে কি ওদের প্ল্যান আর কি হয়েছিল, একটা ভয়েসও লিক হয়েছিল, ওদের অডিও রেকর্ড লিক হয়েছিল যে আর কি এভাবে আর কি মানে মারার যে মেটিকুলাস ডিজাইন, তবে ওই স্পটে হবে এটা তো আর আমরা জানতাম না। যাই হোক, তো
ও আর কি ঘাপটি মেরে পাশে বসে থাকে, আমিও সামনে এগিয়ে যাই, পুলিশও পাশেই বসা থাকে। ও ততক্ষণ পর্যন্ত গুলি করে না যতক্ষণ না পর্যন্ত আমি ওর দিকে তাকাই। আমার মনে হলো কি যে ধরে নিচ্ছি প্রথমে আবছা আবছা ছায়া বাম পাশে, মনে হয় বুঝছি যে ও হয়তো আমাদের কোনো ছাত্রবাহী হবে, কিন্তু মনে হলো যে অনেকক্ষণ ধরে নিচু নিচু অবস্থায় আছে এবং আকৃতিটা অদ্ভুত। মানে সামনের দিকেই তো আমার ফোকাস, যে সামনে পুলিশ বাহিনী, ওদের দেখতে হচ্ছে এবং পাশে আশপাশে ওদের ইনস্ট্রাকশন দিতে হচ্ছে চিল্লায় চিল্লায়। বাম পাশের দিকে তো আর তাকানোর সুযোগ পাচ্ছি না, বা কর্নারে তাকানোর তো আর সুযোগ পাচ্ছি না। তো মনে হলো কিন্তু মানে চোখের 180 ডিগ্রির বাইরেও তো একটা অনুমান তো করা যায় যে কি অবস্থা। তো ওরকম মনে হলো যে অবয়বটা একটু ডিফারেন্ট। তো যেই যখনই আর কি তার দিকে তাকাইলাম, সরাসরি চোখের উপরে ফায়ার করলো, এক রাউন্ড ফায়ার করছে। তারপর আমি ভিড়মি খেয়ে রাস্তায় পড়ে যে যাচ্ছিলাম, কোনো মতে উঠে দাঁড়ায় আমি আর কি এরকম মানে হাত পা ছড়াচ্ছিলাম যে ওই যে পুলিশটা গুলি করছে ও তো পাশেই ছিল, তখন দুই চোখে কমপ্লিটলি ব্লাইন্ড। তো দুই চোখ তো নষ্টই হয়ে গেছে। তো নিজে যখন মরবো তখন এই জাহেলটাকে নিয়েই মরবো, এই জাহেল তো আমাকে জ্যান্ত ছাড়বে না, তো ওকে নিয়ে আমি অন্তত মরবো। তো ওই অবস্থায় নুরুজ্জামান নাবিল ভাই আমাকে এদিক থেকে টান দেয়, আমার কলার ধরে, পুরোপুরি আমি অন্ধ তখন, তখন টান দেয়। তখন যে পুলিশ আর কি মাথার উপরে আরেক রাউন্ড ফায়ার করে, ওটাও সীসারই গুলি, 6টা গুলিতে মুখ অলরেডি, মুখ থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে, তখন মাথার পিছনেও আর কি জর্জরিত হয়ে যায়। তারপরে সে টানতে টানতে, আমি কোনো কিছু দেখতে পাই না, সে আর কি আমাকে একটা ডোয়ার ভিতরে জোর করে আর কি নিক্ষেপ করে। এই সময়টাতেই আমাদের ছাত্র ভাইয়েরা রিফর্ম করার পুলিশ যখন আর কি পুরোপুরি আমাদের আর কি মানে পুরো মাথা টার্গেট করে করে আর কি মারতেছে, এবং টার্গেট আর বিশাল সংখ্যক ছাত্র জনতার উপর না, কর্নারে এই সামনের যারা ছিল আর কি 30-40টা, এদের আর কি শেষ করার জন্য। তখন 30-40টা ছিল না, তখন ছিল হয়তো বা 20 জনের মতো, কারণ অধিকাংশ রক্তাক্ত এবং তাদের টেনে নিয়ে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। তো শেষমেশ পরিস্থিতিটা এরকমই হইলো যে আর কি তখন যে ছাত্র জনতা আর কি রিফর্ম করে, এবং আমাদের যখন গুলি করতেছে তখন বিশাল সংখ্যক ছাত্র জনতা বিশাল এক ধাক্কা এসে পুরো হরিণটানা থানা আর কি ওটা আর কি দখল করে ফেলে, এবং ওই থানাটা পুরোপুরি পুলিশদের ভিতরে আটকে আশপাশে কয়েকটা জায়গায় টায়ার টায়ার জ্বালায়, এবং থানা শেষমেশ পুরোপুরি ওই পুলিশদের আর কি বের করে দিয়ে পুরোপুরি ভাঙচুর করে ওদের পুরো রসদের স্ট্রেস পুরোপুরি শেষ করে দেয়। এটাই ছিল আর কি আমার চোখ হারানোরই, এবং তখন আর কি আমি দুইটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমি 2 তারিখে, 2 তারিখ 3 তারিখ আমি পুরোপুরি অন্ধ ছিলাম। আহ 4 তারিখ নাগাদ আমি ডান চোখে হালকা হালকা ভিশন পাই। আমাকে 3 তারিখে আর কি ঢাকায় নিয়ে যাওয়া হয়। 4 তারিখে 3 তারিখ 4 তারিখে আমি বিভিন্ন হসপিটালে গিয়েছিলাম, বাংলাদেশ আই হসপিটাল ছাড়া তখনকার কোনো হসপিটালে আমাকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট দিতে আর কি রাজি হয় নাই। কেউ দিলেও আর কি দায় সারা আর কি ফার্স্ট এড দিয়ে দিয়ে দিছে, পাঠিয়ে দিছে, অথবা অনেকে দেয় দিতেই আর কি অস্বীকার জানাইছে। তাদের হসপিটালদের নাম আর মেনশন করছি না, কারণ ওখানে এখনো হয়তো বা অনেক পেশেন্ট হয়তো বা অ্যাডমিটেড, বিভিন্ন নানা জায়গায় নানা পেশেন্ট। যাই হোক, তো শেষমেশ 4ই আগস্ট আর কি কোন হসপিটাল আর কি তখন আর কি বাংলাদেশ হাই হসপিটালে গিয়েছিলাম, এবং অন্যান্য হসপিটালে তারা রেফার করলো ফার্দার ট্রিটমেন্টের জন্য, বাট কোন হসপিটাল আর কি দিতে নাকচ করায় তখন অ্যাম্বুলেন্স থেকে নেমে আর কি ঢাকার আন্দোলনের সাথে যুক্ত হই। 4 তারিখ এবং 5 তারিখ আর কি আমি ঢাকায় আর কি আবছা ডান চোখের আবছা আলো নিয়ে, তখন তো হাসিনা পতনের তো কোনো ন্যূনতম কোনো সারা শব্দ নাই তো, বা হাসিনা নিজেও জানতো না যে 5 তারিখ সে পালায় যাবে, এবং জনগণ আশা করেনি যে 5 তারিখেই চলে যাবে। মানে মানুষ ভাবছিল যে তারা মরতে থাকবে যতক্ষণ না মানে হাসিনা পালায় ততক্ষণ মরতে থাকবে, আহ, কিন্তু কোনো সম্ভাবনা তো আর ছিল না। তো শেষমেশ আর কি আহ ঢাকার আন্দোলনের 4 তারিখ এবং 5 তারিখ কি করে, তারপর হাসিনা পলায়ন ঘটে, তারপরে যে আমি বিভিন্ন জায়গায় কি ট্রিটমেন্ট পাই। ট্রিটমেন্ট পেয়ে ডান চোখটা ক্ষণিকের জন্য আর কি কোনো মতে বাঁচায় রাখা হয়, কিন্তু বাম চোখটা দিনকে দিন পচনের দিকে আগায়, এবং ট্রিটমেন্ট না পাওয়ার কারণে প্রায় আহ এক দেড় 2 মাসের অধিক সময় আর কি আমি ট্রিটমেন্টের পুরোপুরি বাইরে থাকার কারণে আমার বাম চোখটা পুরোপুরি পচে যায়, এবং ডান চোখটা আর কি আংশিক ভাবে আর কি ক্ষতিগ্রস্ত হয়। এখন আর কি পেপার্স বা বই খুব কাছে নিয়ে পড়া ছাড়া আর কি পড়াশোনা করাটা আর কি বড় দায় হয়ে দাঁড়াইছে আমার। এই আর কি আমার অবস্থা, এবং আর কি আমার মানে 24 থেকে আর কি এখন পর্যন্ত আর কি ভালো স্মৃতি। আসলে শাফিল, আপনার চোখের বাম চোখের যে দৃষ্টিশক্তি হারানো, এটা আসলে মর্মান্তিক, এটা বলার ভাষা আমাদের নেই। তো চিকিৎসকদের বর্তমান পর্যবেক্ষণটা আসলে কি আপনার? অন্য চোখের দৃষ্টিশক্তি হারানোর কোনো সম্ভাবনা আছে কি, বা বা যেটার অলরেডি আপনি হারিয়ে ফেলেছেন, এটার দেশে বা বিদেশে আরো উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা কি করা যাবে? এই ধরনের কোনো পর্যবেক্ষণ কি তারা দিয়েছে কিনা?
আমার বাম চোখটা যদি সময় মতো ট্রিটমেন্ট পাওয়া যেত, অন্তত গুলিবিদ্ধ হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেও যদি প্রপার ট্রিটমেন্টটা নিশ্চিত করা যেত, বাংলাদেশ আই হসপিটাল, তারপরে এনআইও ন্যাশনাল আই ইনস্টিটিউট, সিএমএইচ কমব্যাট মিলিটারি হসপিটাল ঢাকা ব্রাঞ্চ, এরা আহ, সবাই আর কি রেফার করেছিলেন যে সিঙ্গাপুরে যাওয়ার জন্য, সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য। তবে সময় মতো অর্থনৈতিক সংকটের কারণে আর কি সিঙ্গাপুরে আর যেতে পারিনি। তবে আমার পাশে আহ, দেশ ও বিদেশের ভাইয়েরা, স্পেশালি পুনে ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন ভাইয়েরা আর কি ক্রাউড ফান্ডিং করে দেশ এবং দেশের বাইরের ভাইদের আর কি সহযোগিতায় আমাকে থাইল্যান্ডের যার ব্যবস্থা করা হয়েছিল সেখান থেকে আমাকে রেফার করে আর কি সিঙ্গাপুরে। যাই হোক, আহ সময় মতো ট্রিটমেন্ট পেলে হয়তো বা এটা আমার বাম চোখ, আমার বাম চোখটা পুরোপুরি নষ্ট হওয়া থেকে হয়তো বা বাঁচানো যেত। আমার ডান চোখটা আংশিক ভাবে বাঁচানো গেছে। তবে ডান চোখটা নিয়ে এখন ডক্টরদের আর কি সবচেয়ে বেশি চিন্তা, কারণ এখনো আমার চোখের ভিতর আর কি আমি এখনো গুলিবিদ্ধ। এখন পর্যন্ত আমি 3টা গুলি আর কি ক্যারি করছি, 3টা সীসার বড় বড় পিলেট আর কি, ছোট ছোট বিয়ারিং এর বলের মতো। ওগুলো 3টা আর কি এখন ব্রেনের মেমব্রেনের কাছাকাছি জায়গা অবস্থান করতেছে। ওটা প্রথম অপারেশন, আমার একটা অপারেশন হয়েছে। আহ তো প্রথম অপারেশন তারা আর কি বের করতে সম্পূর্ণরূপে অপারগতা প্রকাশ করছে, তখন ডান চোখটা বাঁচিয়ে রাখায় তাদের জন্য দায়ী ছিল। তবে ওই 3টা গুলি ফার্দার আর কি পচন সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে আর কি আমার প্রচন্ড রকমের চোখে যন্ত্রণা করে। তো আহ, এখন বিষয় হয়েছে যে ডান চোখটা বাঁচানোর জন্য তারা বলেছিলেন যে দ্বিতীয় এবং তৃতীয় অপারেশন করার জন্য। কিন্তু প্রথম অপারেশনে আর কি ক্রাউড ফান্ডিং এর টাকা এবং আমাদের জমি জমা বিক্রি করার টাকা বেশ বিশাল অঙ্ক একটা আহ, আহ, দিতে হয়েছিল, এবং বাকিটা দিয়েছে গভর্নমেন্ট। তো এখন পর্যন্ত কি আমাদের দ্বিতীয় এবং তৃতীয় অপারেশন করার মতো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অন্তত আমার নেই। তো ডক্টররা যদিও বলছেন যে করার জন্য, আমি জানি না এখন আমার ডান চোখটা অবশিষ্ট যে একটা মাত্র চোখ, এই চোখটাও বাঁচাতে পারবো কিনা, নাকি চিকিৎসার অভাবে ধুকে ধুকে নষ্ট হবে। জিনিসটা পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, কারণ নিজের পরোয়া করলে তো অবশ্যই জুলাইয়ে নামতাম না। আহ আল্লাহর উপরেই সুপুর্দ করে দিয়েছিলাম। তখনও ছিল, তখনও জীবনের মায়া ছিল না। এখন তো একটা চোখ পুরোপুরি অন্ধকার হয়ে এবং অন্য চোখটাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে জীবনের মায়া বাকিটুকুও নাই। প্রতি রাত্রে ঘুমানোর সময় চোখে যে যন্ত্রণা করে, অসহনীয় যন্ত্রণা, প্লাস চারদিক থেকে আর কি অন্ধকারটা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে, এই এই ট্রমাই আমি আর কি নিয়ে নিতে পারি না। স্পেশালি এই আরো বেশি কষ্ট দেয় যে দুই চোখার আমার ভাইদের জন্য, যে তারা নিঃশ্বাস নিচ্ছে কিন্তু দুনিয়ায় কিছু দেখতে পাচ্ছে না, যাদের দুইটা চোখই নষ্ট হয়েছে। আমার মনে হয় যে মৃত্যু হয়তোবা তাদের জন্য এর চেয়ে সহজ হইতো, তারা হয়তোবা মারা গেলে শহীদ হইতেন। তো তাদের জন্য চিন্তা হয়, নিজের যন্ত্রণা অনুভূত হয়, নিজের 24-এর ট্রমা কাজ করে। এই নিয়ে আমি এখন ফার্দার কি করবো নাকি না করবো আমি বুঝে উঠতে পারতেছি না। তবে যদি সরকার আর কি আহ, আহ, সদিচ্ছা রাখে, তাহলে হয়তো বা দ্বিতীয় এবং তৃতীয় অপারেশনটা করানো সম্ভব। আর যদি না রাখে, আমি জানি না ডান চোখটা কবে হারাতে বসছি। যতদিন বেঁচে থাকি নিজের পড়াশোনা, নিজের আদর্শটাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে দ্বিতীয় অপারেশন করাটা আসলে খুবই জরুরি হয়ে দাঁড়াইছে, যেহেতু আর কি যন্ত্রণায় পড়াশোনা করাও বহুত দায় হয়ে যাচ্ছে। তো আমি দেশ এবং দেশবাসীর কাছে আর কি খুলনা 24 এবং পুরো সমগ্র দেশবাসীর কাছে অনুরোধ জানাবো যে আমার জন্য মন খুলে দোয়া রাখবেন, যে আল্লাহ তাআলা যেহেতু নিশ্চিত মৃত্যুর হাত থেকেও হেফাজত করে এই পর্যন্ত আনছেন, আল্লাহ তাআলা যেন ধুকে ধুকে মৃত্যু যেন না দেয়। আল্লাহ তাআলা যেন গ্লোরিয়াস মৃত্যু দেয়, সুন্দর একটা গ্লোরিয়াস মৃত্যু, যে গ্লোরিয়াস মৃত্যুর জন্য শহীদ ওসমান হাদি বারংবার দোয়া করে যেতেন। আসলে আমি এই মুহূর্তে যে আপনাকে আমি কি বলবো, আমার আসলে ভাষা আসতেছে না। তো আমরা সবাই জানি যে জুলাই আগস্টের আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন দাঁড় করানো হয়েছিল, এবং যেখানে বেশ বড় কিছু ফান্ডের ব্যবস্থা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং বেসরকারি বিভিন্ন
সাহায্য সহযোগিতার মাধ্যমে। তো জুলাই ফাউন্ডেশন কিংবা বর্তমান সরকারের পক্ষ থেকে কি আপনার কাছে কোনো আর্থিক সহযোগিতা বা প্রশাসনিক সহযোগিতা কি পৌঁছানো হয়েছে? আচ্ছা, এই জিনিসটা আমি স্পষ্ট করতে চাচ্ছিলাম না, তবে যেহেতু প্রশ্ন করলেন জিনিসটা স্পষ্ট করতেই হয়। আম, আমি সিএমএসি যখন ছিলাম আমার দুই পাশে ছিল দুইজন দুই চোখারা ভাই। তো যখন আর কি ইন্টারিম সরকারের আমলে স্বাস্থ্য উপদেষ্টা ছিল তো একজন অযোগ্য ব্যাংকার, ওনাকে বসায় দেওয়া হয়েছিল স্বাস্থ্য উপদেষ্টার চেয়ারে। তো যাই হোক, উনি তো আওয়ামী সিন্ডিকেট দিয়ে আওয়ামী অভিজ্ঞ ডক্টরদের আর কি পরামর্শে একটা কমিটি দাঁড় করাইছিলেন, এবং তাদের বলা হয়েছিল যে তোমরা আর কি করবা, যে জুলাই যারা আহত তাদের আর কি ট্রিটমেন্ট করবা, যাদের ধরেন হাতে আহ, মানে মাইনর ইনজুরি, অপারেশন করলে ঠিক হয়েছে তাদের হাত কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যাদের চোখে রাবার বুলেট যেটা প্লাস্টিকের বা সেটাও ঢুকছে, সেটাও দ্রুত অপারেশন করার নামে তাদের চোখই পুরো তুলে ফেলছে। তো ইন্টারিমের আমলে আমি চাচ্ছিলাম যে চিকিৎসা আমাকে যেন আর কি, আমি যেন আর কি সরকারি কোনো অনুদান যেন গ্রহণ না করি। আমি আমার এক এবং একমাত্র লক্ষ্য ছিল চিকিৎসা। তো সরকার থেকে ওই আমলে আর কি আমি কোনো প্রকার আর কি অর্থনৈতিক অনুদান গ্রহণ করিনি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন 1 লাখ টাকার জন্য একটা চেক চেকের কথা বলেছিল, এবং তখন আমি পুরো মুখের উপরে তা নিতে অস্বীকার জানাই, যে আমি বলেছিলাম যে পারলে আমাকে চিকিৎসা দিন, আমার দুই চোখ হারা ভাইদের চিকিৎসা দিন। আপনাদের যে অনুদানের এই একাকালীন টাকা দিবেন এবং জাতিকে একটা ধোঁয়াশার ভিতরে রাখবেন যে ওদের অর্থনৈতিক অনুদান দেওয়া হচ্ছে, এরকম ভিক্ষা আমাদের দরকার নেই। লাগলে আমরা মরে যাব, তবে অন্তত এই সরকারের কাছ থেকে ভিক্ষা নেবো কিসের জন্য? সরকার দিলে দিবে আমাদের চিকিৎসা। আমরা নতুন রাষ্ট্রীয় কাঠামোর জন্য মরতে নামছিলাম। সেই রাষ্ট্র যদি আমাদের চিকিৎসাটা না দেয়, না দিয়ে যদি আমাদের ভিক্ষার নোট হাতে ধরায় দেয়, সেইটা কিভাবে নেব? এই জেদ করেই আমি জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলেন, তারপর এককালীন 1 লাখ টাকা বলেন, তারপর ভাতা, মাসিক অনুদান যে জিনিসটা, এটা আজ অব্দি একটা টাকাও নেইনি। বরঞ্চ ট্রিটমেন্টের জন্য যখন খরচ হয়েছিল তখন জমি জমা বিক্রি করার টাকা এবং ক্রাউড ফান্ডিং এ দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভাইয়েরা যারা আমার চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, সেই টাকা সর্বোচ্চটা পর্যন্ত, শেষ টাকা পর্যন্ত এবং ধারের টাকা পর্যন্ত, সর্বোচ্চটা পর্যন্ত তখন আমরা ব্যয় করি। এবং তারপর শেষমেশ সরকার গড়িমসি করতে করতে শেষমেশ যে অবশিষ্ট টাকা দিয়ে সিঙ্গাপুর থেকে রিলিজ নিয়ে আমার ভিসা অলরেডি এক্সপায়ার্ড হয়ে যায়, তারপর আবার ভিসা রিনিউ করে কোনো মতে দেশে ফিরি। তো অর্থনৈতিক সাহায্য জুএসসি ফাউন্ডেশন থেকে তখন আমি ইচ্ছাকৃতভাবে নিইনি। আর এখন বর্তমানে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে জুএসসি ফাউন্ডেশনে গত প্রায় 2.5 মাস ধরে জুএসসি ফাউন্ডেশনের বেতন সম্পূর্ণরূপে বন্ধ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে মানে যারা স্টাফ আছেন তাদের বেতনই দেওয়া হচ্ছে না। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে কোনো আহত কিংবা শহীদ পরিবারকে পরিবারের ভাতের যোগানের জন্য কিংবা ওষুধের যোগানের জন্য অনুদান দেবে, সেটা তো মানে আমি বলবো যে এটা পুরোপুরি অকল্পনীয়। মানে এটা মানে এটা কল্পনা করাই মানে হাস্যকর যে যে যারা যেখানে স্টাফদের বেতন হচ্ছে না সেখানে তারা অনুদান কিভাবে বা দিবে। তো এখন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অবস্থা বলবো যে আহ খারাপ থেকে খারাপতম অবস্থায় আছে। আহ সরকারের কাছে বিনীত আবেদন জানাবো যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা অন্তত চালু করার জন্য, এবং এটা যেন খুব সুশৃঙ্খল ভাবে মেনটেন হয়, এবং এটার জন্য প্রত্যেকটা কর্মকাণ্ডের আপডেট যেন লাইভের মাধ্যমে বা এটা ফেসবুকে হোক বা অন্য কোনো ওয়েবসাইটে হোক যেন স্পষ্ট করা হয়। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আহ, আপনারা যেহেতু গত শেষ বাজেট অধিবেশনে জনাব তারেক রহমান নিজে স্পষ্ট করেছেন যে আহ, তারা ভারতপন্থী হইতে যাচ্ছেন না, যে কোনো মূল্যে হইতে যাচ্ছেন না। সুতরাং আপনাদের পাশে যেহেতু ভারত শেষমেশ এখন আর আপনাদের এলাই ভাববে না, আপনারা প্লিজ 24টাকে এরকম ভাবে ধ্বংস হয়ে যাইতে দিয়েন না। আপনারা জুলাই নিয়ে প্রোগ্রাম করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, সবার আগে বিষয় হলো যে জুলাইতে যার যে বাবা হারাইছে, যে সন্তান হারাইছে, যে ভাই হারাইছে, তাদের ট্রমা কিভাবে কাটাবে, সেই পরিবারটা যেন অন্তত ভাতের অভাবে না মরে, এই জন্য অন্তত জুলাই স্মৃতি ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে চালু করেন। যা এবং জুলাই যারা আহতরা আছে তাদের প্রথমে যাদের চিকিৎসা দরকার তাদের চিকিৎসার ব্যবস্থাটা করেন। তারপরে হলো যাদের তাদের ওষুধ কেনার টাকার জন্য বা কোনো ব্যবস্থা যদি থেকে থাকে, তো সেই ব্যবস্থাটা গ্রহণের জন্য একটু করেন। আপনারা অন্তত আহত এবং শহীদদের অন্তত বাঁচায় রাখেন।
জুলাইটা এমনিই বাঁচবে। জুলাই জুলাই ক্রেডিট থেকে আপনাদের কেউ মানে কেউ ক্রেডিট বাজি করে কেউ এগিয়ে যাবে না। জুলাই নিয়ে আমার মতে সব রাজনৈতিক দলেরই এগিয়ে আসা উচিত, যে শো অফ করুক, সব রাজনৈতিক দল শো অফ করুক, সব রাজনৈতিক দল ভালো কাজ করে করে তাদের ভালো কাজের শোয়িং অফ করুক, আমরাও চাই। তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন অবস্থা বলবো যে খুবই করুন, এবং ইন্টারিমের আমলে আমি 1 টাকাও নেইনি এবং আজ অব্দিও নেইনি, যে দুই চোখারা ভাইদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে, যে তাদের জন্য আগে চিকিৎসাটা হয়। এখন আমি টার্গেটে আছি যে ভাইদের কিভাবে চিকিৎসা নিব। দোয়া রাখবেন। যে এখন সত্যি বলতে গেলে আমার নিজের চিকিৎসায় অনিশ্চিত হয়ে পড়ছে, যে আদৌ ডান চোখটা বেঁচে থাকবে কিনা, চিকিৎসা হবে নাকি নষ্ট না হয়ে যায়। এখন আমি মানে ছটফট করতেছি এবং পন্থা খুঁজতেছি। আমি দেশবাসীর কাছে অনুরোধ রাখবো যে কারো কোনো যদি কোনো পরামর্শ থাকে যে এইভাবে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে, বা এর সাথে যোগাযোগ করলে একটা ভালো পরামর্শ পাওয়া যেতে পারে, বা এইটাই পন্থা, তারা যেন আমাকে আহ নিঃস্বার্থে যেন আমাকে দয়া করে পরামর্শ দেয়। আমার এটাই সবচেয়ে বেশি দরকার। এবং সরকারের কাছে বিনীত আবেদন যে জুলাইটাকে শেষ হইতে যেতে দিয়ে না, আপনাদের যে বর্তমান যে সরকার, তাদের ভ্যালিডিটি হলো 24, এবং 24টা ধ্বংস তখনই হইতে বাধ্য হবে যখন শহীদ পরিবার কোণঠাসা হয়ে যাবে, আহতরা চিকিৎসার অভাবে ধুকে ধুকে তাদের অঙ্গ পচবে, কিংবা তারাও মৃত্যুর দুয়ারে পতিত হবে। সুতরাং এটা ধ্বংস হইতে দিয়েন না, আল্লাহর রাস্তায় দিয়েন না। তার মানে এখন আপনার সরকারের কাছে মানে রাষ্ট্রের কাছে আপনার আপনার চিকিৎসার জন্য এই মুহূর্তে এবং সাধারণ মানুষের কাছে আপনার দাবিটা হচ্ছে যে সবাই আপনার জন্য দোয়া করবে, কিন্তু সরকারের কাছে আপনার স্পেশাল চিকিৎসার জন্য সরকার কি করতে পারে? আপনি আপনার কাছে মনে হয় কি সরকার আপনার জন্য কি করলে আপনার জন্য সুবিধা হবে? সরকার যদি সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, আমাদের যে অধিকাংশ বিদ্ধ পেশেন্ট, চোখে যারা গুলিবিদ্ধ, তাদের জন্য আমার মনে হয় সিঙ্গাপুর সবচেয়ে মানে আমার জানা মতে আর কি। আমি সব অনেক বিভিন্ন কান্ট্রিতে তো আমার মেডিকেল ফাইল গুলো সাবমিট করা হয়েছিল। তো সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, এবং যাদের আর কি মানে শরীরে ইনজুরি, তাদের জন্য আমার জানা মতে সবচেয়ে ভালো আর কি থাইল্যান্ড। তো শরীরে যারা বিভিন্ন যে অঙ্গে হচ্ছে, এই দুটো কান্ট্রির অন্তত দুটো হসপিটাল, দুটো স্পেশালাইজড হসপিটালের সাথেও যদি গভর্নমেন্ট যদি চুক্তিতে আবদ্ধ হইতো, এবং সরকার গণহারে যারা আর কি এখন পর্যন্ত সাফার, তারা তো লং টার্ম সাফার, কারণ ইতিমধ্যে প্রায় 2টা বছর অলরেডি হয়ে গেছে যে তারা আর কি গুলি বহন করতেছে। এবং এই দুইটা কান্ট্রির যদি দুটো হসপিটালের সাথে যদি সরকার ডিল করতো যে আমি এখান থেকে যত পরিমাণে পেশেন্ট পাঠাই, তোমরা তাদের ট্রিট করো এবং তারপরে ট্রিটমেন্ট শেষে দেশে ফিরায় দাও, এবং যত টাকা বিল হবে বাংলাদেশ গভর্নমেন্ট সেই বিল পেমেন্ট করবে, এর একটা যদি অঙ্গীকারনামা দেয়, আমার মনে হয় এই 24-এর যত রক্ত আছে, পুরো রক্তই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে। এবং আমার চিকিৎসার ব্যাপারে যদি বলি, যে যেহেতু আর কি আমি চোখের যন্ত্রণায় একেবারে ঘুমাতেই পারছি না, আমার হলো যে যেহেতু ডক্টর কি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছিলেন এপ্রিল 2025-এ, 2025-এর এপ্রিলে আর কি আমার আর কি ফার্দার আর কি অপারেশনের জন্য যেতে বলা হয়েছিল, কিন্তু যাওয়ার সুযোগ আর হয় নাই। কারণ ইন্টারিমের আমলে যে আওয়ামী সিন্ডিকেটের যে মানে হরহামেশা যে বিশাল বড় যে তাদের ক্ষমতা, তার সাথে আর কি আমি আর পেরে উঠি নাই, এই জন্য আর দ্বিতীয় অপারেশনটা নসিবে আর কি জুটে নাই। তো এটা তো যেহেতু অলরেডি ফিক্সড, এটা ডক্টর ডেট দিয়েছিল, শিডিউল দিয়েছিলেন, ইভেন অপারেশনের প্ল্যানও স্পষ্ট করেছিলেন। ওইটা যদি জাস্ট সরকার যদি রিনিউ করে, এবং সরকার যদি একটা প্রতিশ্রুতি নামা দেয়, বা অন্তত করে যে গভর্নমেন্ট যখন অন্তত মৌখিক আশ্বাস দেয় যে না, বাংলাদেশের গভর্নমেন্ট এটা বিয়ার করবে, তাহলে অন্তত হয়তো আমার সেকেন্ড অপারেশনটা করা হইতো, আমার একটা চোখ অন্তত বেঁচে যেত। কিন্তু এখনো পুরোপুরি আনসার্টিনিটিতে ভুগতেছি, এবং জীবন তো বহুত আগেই আর কি মহান আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিছি, যে যা হয় হবে। এখন ছটফট করে যাচ্ছি, এছাড়া কিছুই করার নেই। জাস্ট ওটা রিনিউ করলেই আর কি আমার অপারেশনটা হয়ে যেত, এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের বিশেষত অন্তত 2-4টা হসপিটালের সাথে সরকার যদি ডিলে যেত, তাহলে 24-এর সব আহত
শহীদ পরিবারের যত যত ভুক্তভোগী যারা ট্রমাটাইজ আছেন তাদের ট্রিটমেন্ট হয়তো বা হয়ে যেত, দায়টা অন্তত কিছুটা হলেও মিটে যেত। এদের প্রাণ বা আগের জীবন তো আর জীবনে ফিরে আসবে না, তা এরা তো কেউই আহ আগের জীবনে ফিরতে পারবে না, আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারবে না। কিন্তু অন্তত কিছুটা হলেও অন্তত চেষ্টা করা যেত। কিন্তু আমরা দেখছি যে ইন্টারিমের আমল থেকে এখন পর্যন্ত সেই গাফিলতির উপরে গাফিলতি, তার উপরেও আরেকটা গাফিলতি যাচ্ছে, এবং শেষমেশ পুরোপুরি নিশ্চুপ হয়ে যাচ্ছে জুলাইয়ের এই আহতরা, শহীদ পরিবারেরা, এবং সুবিধা নিচ্ছে একটা সুবিধাভোগী মহল, এবং তার দায়ও এসে পড়তেছে 24-এর উপরে। এবং দিন শেষে সব রাজনৈতিক দলই কলুষিত হচ্ছে, এবং নিজেদের কাদা ছুড়াছুড়ির মধ্যে যে ভোগী হচ্ছে আওয়ামী লীগ, যারা এই গুম খুনের পুরো পুরো মানে ম্যাসাকারের মূল হোতা এবং নির্দেশদাতা। উম, তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারছি যে আমরাও আপনার পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে বা আমাদের চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে প্রত্যাশা করি যে যারা আপনি সহ যারা আরও আমাদের জুলাই যোদ্ধা ছিলেন, যারা আহত জুলাইতে, তাদের সকলের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে স্পেশালাইজড হসপিটাল আছে সেখানে গভর্নমেন্টের সম্পূর্ণ তদারকিতে এবং সম্পূর্ণ উম, প্রণোদনায় আপনাদের চিকিৎসার ব্যবস্থাটা করা হোক। এটা আমাদেরও প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা, কারণ এই জুলাইয়ের মাধ্যমেই, জুলাইয়ের উপর ভর করেই আজকের এই দেশ, আজকের এই সরকার, আজকের বিরোধী দল, আজকে যারা রাজনীতি করছে, যারা আমলারা আছেন, সবাই এই জুলাইয়ের উপর ভর করে তাদের স্ব পদে বহাল আছেন। তো এই আহত যারা আছেন জুলাই যোদ্ধা, তাদের কাছে তাদের একটা কৃতজ্ঞতা অবশ্যই থাকা উচিত সকলের। কারণ এটা তারা না থাকলে আজকে তারা এই পদে বসতে পারতেন না, তাদের এই ত্যাগের কারণে আজকে তারা এখানে আসতে পেরেছেন। তো আমরা আরেকটা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের কাছাকাছি আমরা চলে আসছি। সংক্ষেপে আমরা আরো দুই একটা প্রশ্নের উত্তর নিব আপনার কাছ থেকে, যে আপনি তো আমাদের খুলনা নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তৎকালীন সময়ে 2024 সালে আন্দোলনের সময়। তো তখন কি আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার চিকিৎসার ব্যাপারে কোনো সহযোগিতা করেছিল, বা তারা কি প্রশাসনিকভাবে কোনোভাবে এগিয়ে এসেছিল কিনা, বা বর্তমান বর্তমান ইউনিভার্সিটি আপনার নর্দার্ন ইউনিভার্সিটি ছিল আমার আমি নর্দার্ন ইউনিভার্সিটির কথা বলতে গেলে প্রতিবারই অনেক আবেগ আপ্লুত হয়ে যাই, যে নর্দার্ন ইউনিভার্সিটি ছিল আমার জীবনে পাওয়া একটা অন্যতম গ্রেটেস্ট ব্লেসিং। নর্দার্ন ইউনিভার্সিটি না থাকলে হয়তো বা আমি জানি না আমার আমি আজকে পর্যন্ত আর কি মানে ঠিকঠাক মতো কি বেঁচেও ফিরতে পারতাম কিনা। মানে আমার যখন সবচেয়ে ভালনারেবল কন্ডিশন, তখনই নর্দার্ন ইউনিভার্সিটির বিভিন্ন স্যারেরা কোথায় চিকিৎসা ভালো, কোন জায়গায় গেলে ভালো হয়, কি হয়, এই পরামর্শ দিয়ে একদিকে হেল্প করছেন। অন্যদিকে নর্দার্ন ইউনিভার্সিটির প্রশাসন আমাকে এককালীন 1,20,000 টাকা এবং শিক্ষকরা যৌথভাবে আরো 20 থেকে 30 হাজার টাকার মতো কিংবা এরকমই প্লাস মাইনাস তারা কি গ্যাদার করে আমার চিকিৎসার জন্য আর কি দিয়েছিলেন, এবং তারা পরামর্শ দিয়েছিলেন যে কোন জায়গায় গেলে ভালো হয়। তো প্রাথমিক অবস্থায় নর্দার্ন ইউনিভার্সিটির যে এই এককালীন যে 1,20,000 টাকা এবং অন্যান্য শিক্ষকদের ব্যক্তিগতভাবে যে সদয় চিত্তে যে তাদের যে আগ্রহটা, এই জিনিসটা না থাকলে আমার মনে হয় না যে ওই টাইমটায় মোস্ট ক্রাইসিস মোমেন্টে আমি সার্ভাইভ করতে পারতাম। আমার আমার ফার্স্ট এইডটা মানে ওই সময় আমার রিস্ক নেওয়ার মতো মানে আমাদের মানে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছিলাম। আমি নর্দার্ন ইউনিভার্সিটির কাছে আমি সারা জীবন মনে হয় খাটলেও নর্দার্ন ইউনিভার্সিটির প্রতি আমার যে কৃতজ্ঞতা, যে ঋণ, এটা আমার মনে হয় না কোনোদিন শোধ হবে। আমি নর্দার্ন ইউনিভার্সিটির কাছে প্রচন্ড 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 রকমের কৃতজ্ঞ। আমি আমি সত্যি বলতে গেলে কিছু কথা বলতে গেলে আর কি মানে বলার ভাষা হারায় যায়। আমার এই কৃতজ্ঞতা মনে হয় না কোনো শব্দ যথেষ্ট আমার এই অনুভূতিটা প্রকাশের জন্য। আমি নর্দার্ন ইউনিভার্সিটির কাছে আমি কৃতজ্ঞ ছিলাম 24-এ আমাদের ভাইয়েরা ইউনাইটেড হওয়ার জন্য, আমাদের ভাইদের আশ্রয় দেওয়ার জন্য নর্দার্ন ইউনিভার্সিটির কাছে আমি কৃতজ্ঞ, আমাকে পরামর্শ দেওয়ার জন্য।
আমার চিকিৎসার জন্য, তাদের প্রতি প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসার জন্য, এবং শিক্ষকেরাও যেভাবে ব্যক্তিগতভাবেও এগিয়ে আসছেন সেই দিকটার জন্য। এবং আমার যে ছাত্র ভাইয়েরা আছেন, সিনিয়র আছেন, জুনিয়র আছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা মাথার ঘাম পায়ে ফেলে দুপুরে ভয়ঙ্কর রোদ্দুরের মধ্যে পর্যন্ত দাঁড়ায় রয়েছে যে সাকিরের চিকিৎসা করা দরকার, আহ, আপনার যে যা পারেন সেইভাবে সহযোগিতা করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা কোনোদিন মানে বলে শেষ করার মতো না। রাস্তার রিক্সাওয়ালা পর্যন্ত আমার এক ভাই কাঁদতে কাঁদতে বলতেছিল যে ভাইয়া, তোমার যে চিকিৎসার জন্য যে আমি ক্রাউড ফান্ডিং করছি, এই স্মৃতি না আমি কোনোদিন ভুলতে পারবো না। রাস্তার এক রিক্সাওয়ালা পর্যন্ত আমার এখানে এসে খুচরা 2 টাকার একটা নোট দিতে দিতে বলতেছে যে আমার দেওয়ার তো তেমন একটা সামর্থ্য নাই, আহ, আমার এই কয় টাকা রাখতেছি, কিছু মনে করো না মা। 2 টাকার কয়েকটা নোট আর কি মোড়ানো, যে কি দিচ্ছে আর বলতেছে যে কিছু মনে করো না মা, আহ, অনেক অনেক দোয়া করতেছি। তোমার তোমাদের ভাইরে, তোমরা যে ভাইয়ের জন্য এত কষ্ট করতেছো, তোমার ভাইরে আল্লাহ ফালায় দিবে না, আল্লাহ বাঁচায় দিবে, কোনো মতে বাঁচায় দিবে, তোমরা টেনশন করো না। আর সে এই আমার আমার নর্দার্ন ইউনিভার্সিটি ভাইরাই তো এই কষ্টগুলো করছে। শিক্ষকরা আমার পাশে দাঁড়িয়েছেন, পুরো প্রতিষ্ঠান আমার পাশে দাঁড়িয়েছিল। তাদের প্রতি প্রচন্ড কৃতজ্ঞতা। খুলনা ইউনিভার্সিটির প্রতিও আমার কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা নর্থ ওয়েস্টার্ন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতি, কুয়েটের প্রতি কৃতজ্ঞতা। আমার সব ভাইয়েরাই, আমি আমি জানি না, আমি আমি আরো কত জায়গার নামও জানি না, কিন্তু তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তখন তো আমার 2টা চোখের একটা চোখ তো ঠিকঠাক মতো করে কাজ করতেছিল না। আমি অনেক কিছুই জানি না। আল্লাহ তাআলা তাদের হেফাজত করুক, এবং যদি কোনোদিন তাদের কোনো একটা উপকারের উসিলা হইতে পারি, অতদিন পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে। অতদিন পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমার ডান চোখটা কোনো একটা উসিলা দিয়ে যেন আমার ডান চোখটা অপারেশন করার জন্য ডান চোখটা ঠিকঠাক হয়ে যায়, এবং ততদিন পর্যন্ত যেন বেঁচে থাকি, যতদিন না পর্যন্ত তাদের কোনো একটা উপকারে আসি। এটাই আমার প্রার্থনা। আর নর্দার্ন ইউনিভার্সিটির প্রতি, খুলনা ইউনিভার্সিটির প্রতি এবং অন্যান্য প্রত্যেক ইউনিভার্সিটির প্রতি আমার প্রচন্ড কৃতজ্ঞতা। তো আপনি বা আমরা আপনি যে স্বপ্ন নিয়ে, মানে একটা যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে খুলনার রাস্তায় নেমেছিলেন এবং নিজের চোখ হারিয়েছেন, চোখ বিসর্জন দিয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশের সাথে বর্তমানের কতটুকু মিল পাচ্ছেন, বা আদৌকে আপনি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? আমি আশাবাদী এবং আশাহত দুইটা জিনিসই স্পষ্ট করি। যে প্রথমে যদি আশাহতের বিষয়ে বলতে হয়, যে প্রথমে আমি আশাহত হয়েছি ইন্টারিমের আমলেই। যে এই যে জুলাইয়ে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, বা যারা চিকিৎসার অভাবে জুলাই আহত, ভুগে মারা পর্যন্ত গেছেন, আহ আহ, তারা তো কোনো দুর্ঘটনার শিকার তো হয় নাই। তাদের তো হয়তোবা মরার কথাও ছিল না। তাদের বয়স কেবল শুরু, তো তারা ওই বয়সেই মারা গেছে দেশের স্বার্থে। কিন্তু তাদের ভয়ে ভয়ে মারা হয়েছে। তখন আর কি আমি প্রথম আর কি ধাক্কার শিকার হয়েছি। তারপর থেকে যে রাজনৈতিক কাদা ছড়াছড়ির মাঝে ফেলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে বিদ্যুতের সমস্যা, তারপরে দেশে নৈরাজ্য সৃষ্টি, আহ আহ, একটা পক্ষের আর কি বাড়াবাড়ি, আর এক পক্ষের চাঁদাবাজি, আবার আর এক পক্ষের আহ চেতনা ব্যবসা, আর এক পক্ষের আবার নোংরামি, মেয়েবাজি, মানে এরকম যাচ্ছে তাই এরকম, মানে ব্লান্ডার হয়ে, মানে আমি সত্যি বলতে গেলে যে আমি আশাহত হবো যে একটা সেক্টরের উপরে, তা না, আমি সবার উপরে আশাহত। আবার এট দ্য সেম টাইম আমি আশাবাদী যে বাংলাদেশে অনেকে বলে যে কি কি পাইলা জুলাই করে, কি পাইলা জুলাই করে। আমি ব্যক্তিগতভাবে কিছুই পাইনি। তবে জুলাই করে আমার বাংলাদেশ পাইছি হলো যে এর আগে প্রত্যেক এমপি মন্ত্রীর নামের আগে দুরূদ পাঠ করা লাগতো, মহামান্য, মাননীয়, হেননীয়, তেননীয়, এই জায়গার হেন, ওই জায়গার তেন, এরকম 10 লাইন দুরূদ করে তারপরে যে তার নাম উচ্চারণ করা লাগতো, নয়তো তাকে জঙ্গি, জামাতি, রাজাকার, বিএনপি ইত্যাদি ট্যাগান্বিত করা হইতো। কিন্তু এখন দেখেন যে এমপি মিনিস্টারদের মুখের উপরে তাদের নামের আগে ভুয়া অমুক, ভুয়া তমুক বলে আপনারা বলতে পারতেছেন। তো এই পরিবর্তনটুকু তো হয়েছে, ধীরে ধীরে আরো হবে। নেপালে 17 বার বিপ্লব সংগঠিত হয়েছে, এবং শেষমেশ
এইবারের বিপ্লবটা তাদের আর কি সাস্টেইন করছে। তো বাংলাদেশের আমরা যেহেতু আর কি আহ, এই গত 17 বছরের সাফারার না, পুরো 53 বছরের মানে 47-এর পর থেকে যে ভারতীয় আধিপত্যের উপর যে এস্টাবলিশমেন্টটা দাঁড়াইছে, এই এস্টাবলিশমেন্টটা এগেনস্টে পুরোপুরি না যাইতে পারছে। আওয়ামী লীগ তো পুরোটাই যাইতে পারে নাই, জাতীয় পার্টিও পারে নাই, এবং মেজর জিয়া দাঁড়িয়েছিলেন বলে তাকেও শেষ করে দেওয়া হয়। তারপর থেকে বিএনপির ভিতরেও বিভিন্ন ইন্ট্রুডার্স ভারতীয় বাহিনী ঢুকে দিয়েছে, সুতরাং বিএনপিও পুরোপুরি যাইতে পারেনি। জামাত ইসলামী জামাত ইসলামীকেও সবসময় চাপের উপরে রাখা হয়েছে, আর এনসিপি তো তখন এতদিনে গঠিতই হয়নি। তো শেষমেশ আর কি বিষয় হয়েছে যে আহ, আহ, আশার আলো, এই যে এই 53 থেকে 54 বছরের যে বিশাল বড় যে ভারতীয় তত্ত্বাবধানে যে গড়া এস্টাবলিশমেন্ট, এর এগেনস্টে যে আমরা এখন এমপিদের ভুয়া বলতে পারতেছি, বা সরকারের এগেনস্টে হলে পুরোপুরি মুখের উপরে বলতে পারতেছি, এই কিছু পরিবর্তনটা তো হয়েছে। এই কিছু পরিবর্তনই আগামী দিনে আরো পরিবর্তন নিয়ে আসবে। আপনারা জাস্ট আশা হারায়েন না। আমাদের বিষয়টা হয়েছে কি যে দুধ থেকে দই তৈরি করতে গেলে দুধটাকে তো আগে পচানো লাগে। আমাদের মাথায় যেহেতু 53-54 বছরের পুরো 3টা প্রজন্মকে গোলামের প্রজন্মর মতো করে বড় করা হয়েছে। তো এই আমাদের সেই এই পচা অবস্থাটায় আমরা বাংলাদেশটা আছি। আপনারা সত্য বলা জারি রাখেন, সেটা যে দলের পক্ষেই হোক না কেন, সে যদি আমার বাপও হয় তাকেও ছাড় দিয়েন না। কেউ দুর্নীতি করলে, কেউ ভুল কাজ করলে সেই জিনিসটা ভয়েসটা জারি রাখেন। এবং এই আপনি যে জারি রাখতে পারতেছেন, বা ইতিমধ্যে দেখেছিলাম যে একাধিক মন্ত্রীকে ভুয়া বলা বলা হয়েছে। তারপরে যে ইন্টারিমের আমলেও ইন্টারিমের পুরোপুরি প্রকাশ্য সমালোচনা করা গেছে। এই জিনিসটাই পরিবর্তনের সূচনা। সুতরাং আপনার হাল ছেড়ে দেন না, আপনার আশা ছেড়ে দিচ্ছেন, তার মানে এই যে শহীদেরা, তারা তার জীবনে তারা তার প্রাণ ফিরে পাবেন না। যারা এই অঙ্গ হারাইছে, পঙ্গু হয়েছে, তাদের তো অঙ্গ হারানোর কথা ছিল না, কিন্তু তারা অঙ্গ হারাইছে, পঙ্গু হয়েছে, তাদের জীবনেও আর 5 জনের মতো একটা স্বাভাবিক জীবন পাবে না। তো তাদের এই যে মধ্যবর্তী স্থানে এনে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া, আপনারা আশাহত মানে এদের মাঝপথে এনে ছেড়ে দেওয়া। তো এই দুধ দুধ যে পড়ছে, এটাকে আরো পচতে দেন এবং সত্য বলা জারি রাখেন। এবং এইটাই আর কি আমাদের এই অঙ্গহারা শহীদদের কামিয়াবি, যে আপনারা জারি রাখেন। জারি রাখতে রাখতে এক সময় এটা কামিয়াবি পাবে, বা বলতে পারেন এই পচা দুধটা দিয়ে আর কি আলটিমেটলি আর কি দইয়ের সৃষ্টি হবে। সুতরাং আমি বলবো যে আপনারা সত্য বলা জারি রাখেন। কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের যে পরিমাণে আকাঙ্ক্ষা ছিল তার বলবো যে কিছুই হয় নাই। এবং ইন্টারিমও ঠিক ওই কাজটাই করছে, যে ইউনূস সাহেব চাইলে অনেক কিছুই পারতেন, আহ হয়তো তার তুলনায় সে অনেক কিছু পারতেন কিন্তু করেন নাই। কিন্তু অন্যদের তুলনায় ইউনূস বা ইন্টারিমও অনেক কিছু করছে, মানে অতুলনীয় ভাবে করছে। অন্যদের তুলনায় তারা অতুলনীয়, কিন্তু তাদের নিজেদের তুলনায় নিজেরা কিছুই করে নাই। আবার এদিকে বর্তমান সরকারও যে চাইলে এখন করতে পারে, এখন বর্তমান সরকারের কেবল সরকারের রেজিম শুরু, তো তো এখন ওরকম ভাবে জাজও করা যাচ্ছে না। আগামী আরো কিছুদিনে বোঝা যাবে যে তারা ইতিমধ্যে তারা অন্তত এইটুকুনি স্পষ্ট করছে যে তারা ভারতের পক্ষে যাচ্ছে না। তো তারা আর কি আগামী দিনে কি করবে নাকি না করবে বোঝা বোঝা বড় দায়। তবে এখন পর্যন্ত আর কি আমাদের আশা হত হওয়ার মতো কোনো কিছু ঘটে নাই, আশাবাদী করার মতো কোনো অর্জন আমাদের এখন পর্যন্ত ঘটে নাই। এটা একটা প্রসেস, আজাদির লড়াই এখনো চলছে। ওসমান আদি ভাই এই জিনিসটাকে হয়তো বা কামিয়াবি দানের সবচেয়ে বেশি প্রভাবক হিসেবে কাজ করতে পারতেন, তাকেও শহীদ করা হয়েছে। আমাদের ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে থাকতে হবে, ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কথা বলতে হবে, আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে, আমাদের নিজেদের নিজেদের ব্যবস্থাটা নিজেদেরই গড়ে তুলতে হবে। এটা হোক কৃষি ব্যবস্থা, হোক স্বাস্থ্য ব্যবস্থা, সব আমাদের নিজেদের করে এস্টাবলিশ করতে হবে। এবং আমাদের এই 24-এর ত্যাগটা 47 কে সহকারে আমাদের এই জিনিসটাকে ওন করতে হবে। আমরা যদি অতীতকে মনে না রাখি, ভবিষ্যতে ওই ভারতীয় আধিপত্য আবার আমাদের আগের সিস্টেমে গ্রাস করে খাবে। যেভাবে 71-এ আমাদের আজাদির কথা, মুক্তির কথা বলেও আমাদের মুক্তি দেওয়া হয় নাই, তখন পাকিস্তানের মুখ থেকে পড়ছি আমরা। আমরা আমরা সিংহের মুখ থেকে যে ছিঁড়ে পড়ে গেছি, হায়নার মুখে, ভারতের মুখে পড়ছি। তো এইরকম ভাবে যেন 24টাও পুরোপুরি বেহাত না হয়। 24 বেহাত হবে নাকি না হবে এটা পুরোপুরি নির্ভর করে বর্তমান সরকার এবং বর্তমান দেশের জনগণের উপরে, যে তারা কতটুকখানি স্বাধীনতা জারি রাখছে, কতখানি সত্য বলা জারি রাখছে তার উপর।
তো আমার শেষ কথা এটাই যে আমরা অর্জন করতে পারিনি কিছুই, আবার আমরা আশাহত হওয়ার মতো কোনো কিছু অত প্রকট আকারে দেখি নাই আমার শহীদ ভাইদের শাহাদাত কিংবা অঙ্গহারা ভাইদের চিকিৎসার অভাবে মৃত্যু ছাড়া। আমি এখনো আশাবাদী যে বাংলাদেশ এক সময় দাঁড়াবে, কারণ হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ভারত ভূখণ্ড থেকেই আহ চূড়ান্ত জয়যাত্রা মুসলিমদের শুরু হবে। সুতরাং এই ভূখণ্ডে আপনি যদি সত্যবাদী হন, তাও এই সত্য বিজয়ী হবে। যদি সত্যবাদীদের পক্ষে আপনি নাও থাকেন, তাও সত্যবাদীরাই জয়ী হবে। সুতরাং ওই আশাটা এখন আমি লালন করি যে এই জমিন আজাদ হবে, আজাদ হবেই হবে। আপনি সত্যের পক্ষে থাকলে হবে, না থাকলে হবে, তবে প্লিজ কেউ সত্যের সাথে গাদ্দারি করেন না। আমরা কয়েক বছরই বা বাঁচবো, আমরা নাইলে হয়তো বা আগামী কয়েক বছরের ভিতরে হয়তো মারা যাব, এই অসুস্থতা নিয়ে ধুকে ধুকে মারা যাব। কিন্তু আপনি আপনি কয় বছর বাঁচবেন? আর সর্বোচ্চ 40 বছর, 60 বছর, সর্বোচ্চ না হলে ধরলাম আরো 70 বছর বাঁচলেন, কিন্তু তারপরে কি? এই জীবনটা ভাই জীবন না। একটা গ্লোরিয়াস মৃত্যু দরকার, একটা গ্লোরিয়াস জীবন দরকার, ধুকে ধুকে বাঁচা জীবন না। সুতরাং আপনারা হাল ছাইড়া দিয়েন না, আপনারা প্লিজ আশাবাদী হন, আপনারা প্লিজ মাঝপথে এসে থেমে যান না, আপনারা আজাদির লড়াইটাকে চালিয়ে যান। নয়তো ওসমান হাদি বৃথা, আমাদের 1400 শহীদ বৃথা, আমাদের হাজার হাজার অঙ্গহারা পঙ্গু যারা জীবনে আগের জীবনে ফিরে যেতে পারবে না, তাদের জীবন বৃথা। দেশের সাধারণ মানুষ এবং আপনার যারা তরুণ সহযোদ্ধা ছিল তাদের উদ্দেশ্যে এবং আজকে আমাদের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপনার একটা প্রধান বার্তা কি কি থাকবে? আমরা একটা বার্তা চাই আপনার পক্ষ থেকে, খুব সংক্ষেপে। তাদের প্রতি আমার বার্তা বলবো যে এইটাই যে আহ, তাদের প্রতি আমার বার্তা হলো এখন বর্তমান সময়টায় আমাদের সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার, যে প্রেসার গ্রুপ। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, কিন্তু এখন প্রেসার গ্রুপ যারা কি দলমত শ্রেণীর ঊর্ধ্বে যে সত্যের পক্ষে কথা বলবে, সত্যের কোনো দল নাই। প্রত্যেক দলেরই একটা গুড সাইড আছে, একটা খারাপ ব্যাড সাইড আছে, কিন্তু আমরা যদি সত্যের পক্ষে আওয়াজ অন্তত জারি রাখি, নিজেদের যদি প্রচুর যোগ্যতা সম্পন্ন করতে পারি, যে আমাদের প্রতিপক্ষ ধরার জন্য সেটা যে প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের সমকক্ষ লেভেলের যদি যোগ্যতা অর্জন করতে পারি, প্রতিপক্ষকে ঘায়াল করলেও কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি আহ হিংসাবশত বা আমরা আক্রমণাত্মক হয়ে যাই, আমরা বিপ্লব মানে যদি মারা কাটা বুঝি, এটা বিপ্লব না। এটা বিপ্লব এভাবে বিপ্লব সাস্টেইন করে না আলটিমেটলি। তো আপনারা নিজেদের প্রত্যেকে নিজেদের প্রচুর যোগ্যতা সম্পন্ন করুন, নিজের যোগ্যতা ডেভেলপ করুন, এবং যদি আজাদির লড়াই চালিয়ে রাখতে চান, প্লিজ ওসমান হাদিকে স্টাডি করুন। ওসমান হাদির ভিতরে আমি আর কি সে পূর্ণ আজাদির স্বাদটা আর কি মানে পাইতাম। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। এবং আপনারা রাজনীতি করেন বা না করেন, আপনারা কিংবা আপনারা যে রাজনৈতিক দলই করেন না কেন, আপনারা কাউকে ছাইরা কথা বলেন না। যেটা সত্য সেটাকে স্পষ্ট করেন, যেটা মিথ্যা সেটাকে মুখের উপরে নাকচ করেন। এবং 24-এ যে সকল ভাইরা যদি ধরেন জন্য আপনারা যদি কোনো বিশেষ কোনো পদক্ষেপ নিতে চান, আপনারা প্লিজ 24-এ কোনো অঙ্গহারা, আহত না, আমি বলছি অঙ্গহারা, তাদেরকে সাথে রেখে করুন। কারণ এরা জীবনেও আগের জীবনে তো অন্তত ফিরে যেতে পারবে না, তবে এদের রাখলে আপনি যদি আপনার নিয়ত যদি ঠিক হয় এবং আপনার প্ল্যান যদি স্বচ্ছ হয়, আপনাকে বিতর্কিত করার মতো ইনশাল্লাহ কেউ এক্সিস্ট করে না। সুতরাং তাদের খোঁজ খবর রাখুন, শহীদ পরিবারের স্পেশালি খোঁজ খবর রাখুন, তাদের পরিবার কিরকম আছে, তাদের সন্তান কিরকম আছে, তাদের মা বাবারা বেঁচে আছে কিনা, বা তারা কোন রকমের দারিদ্রতা বা অসুস্থতা জনিত কারণে ভুগছেন, তাদের দিকে খেয়াল রাখুন। 24টাকে কোনো মতে বাঁচায় রাখেন, ওসমান হাদিকে নিয়ে স্টাডি করেন, এবং নিজেদের যোগ্যতা তুখো রাখার বাড়ান, সেটা যেদিকে হোক না কেন।
অনেকে আমরা বলি যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট না, অতি সন্ন্যাসীতে কোনো কালে গাজন নষ্ট হয় না যদি সন্ন্যাসীদের আমি ভিন্ন ভিন্ন সেক্টরে ডিপ্লয় করতে পারি। কিন্তু আমাদের খুলনা বা দক্ষিণাঞ্চলের সাধারণত সমস্যা এইটাই যে সবাই একটা জায়গায় এসে কম্পিটিশন করি বা গুতাগুতি করি এবং অনেক নেতা হয়ে যায় এবং শেষমেশ একজন নেতা হতে পারে না, মানে সবাই মানে জঘন্য থেকে আরো জঘন্যতম হয়ে ওঠে। সুতরাং আপনারা এই নিজেদের ভিতরে প্রতিযোগিতা না করে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করেন, নিজেদের স্কিল বাড়ান, শহীদ পরিবার আহতদের খোঁজ খবর রাখুন এবং ওসমান হাদিকে নিয়ে স্টাডি করুন। এটুকুই আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। এবং সত্য বলা সবসময় জারি রাখুন, রাজনীতি করুন কিংবা নাই করুন। অসংখ্য ধন্যবাদ শাফিল, আপনার নির্দেশনা আশা করি আমাদের যারা দর্শক আছেন তাদের অনুপ্রেরণা যোগাবে, এবং আপনার কাছ থেকেও আমরা অনুপ্রাণিত হব যে আপনি এখনো দমে যাননি, আপনি দুর্বার গতিতে এগিয়ে চলছেন। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করে যাচ্ছেন দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে নিজের জায়গা থেকে লড়ে যাওয়ার জন্য। আমরা আপনার সুচিকিৎসা কামনা করি, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক, আপনাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করুক, সেই দোয়া আমরা করি। তো এ পর্যায়ে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ এর কাছাকাছি চলে এসেছি। তো আপনার কাছে আমাদের খুলনা চ্যানেল খুলনা 24 এবং রক্তিম জুলাইয়ের কণ্ঠস্বর অনুষ্ঠান আজকে আপনি উপস্থিত আছেন। আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই যে চ্যানেল খুলনা 24, এটা সম্পর্কে একটু আমাদের দর্শককে বলবেন যে আমাদের আয়োজন এবং আমাদের টোটাল বিষয়টা সম্পর্কে আপনার অভিব্যক্তিটা কি? খুলনা 24 এর প্রতি আমার প্রচন্ড ভালোবাসা এবং কৃতজ্ঞতা যে আপনারা 2 বছর পরেও যেখানে আর কি অনেক সুবিধাবাদীর এই লেজ গুটিয়ে পালাইছে 24-এর পরে এবং 25 সালে এসেও তারা বিভিন্ন জায়গায় আর কি সুবিধা অর্জনের জন্য আর কি বিভিন্ন ভাবে আর কি মানে জুলাইকে আর কি ঢাল হিসাবে ব্যবহার করতো। কিন্তু আপনারা যখন জুলাই আর কি কোণঠাসা হয়ে যাচ্ছে বা জুলাইকে ম্লান করে দেওয়া হচ্ছে, আমাদের জনগণের অর্থ মেরেই হাসিনা আর কি ভারতে বসে ফান্ডিং করে করতেছে, কিন্তু আপনারা এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে এই জুলাইকে বাঁচিয়ে রাখতে যাচ্ছেন। এবং আমার জানা মতে আপনাদের এর আগেও আর কি একটা ছিল, আহ, মানে নিউজ পোর্টাল ছিল, সেটা আর কি হাসিনার বাহিনী তাদের আর কি বিভিন্ন আর কি নানা জুলুম নির্যাতন করে সেইটাকে আর কি লাইসেন্স ক্যান্সেল এবং শেষও করে দিয়েছে। সুতরাং আপনাদের প্রতি নতুন করে কিছু বলার নেই, আপনারা বরাবরের মতোই বিপ্লবী এবং সত্যনিষ্ঠ সংবাদ প্রচারে আপনারা অভ্যস্ত। আপনাদের প্রতি প্রচুর দোয়া রইল এবং আপনাদের প্রতি পুরো 24-এর সকল আজাদির সন্তানের কৃতজ্ঞ। এবং আমরা আশা রাখবো যে প্রত্যেকটা বিষয়ে নিরপেক্ষভাবে ঠিক মাঝ থেকে দাঁড়িয়ে যেন অন্তত আপনারা দুই পক্ষের পয়েন্ট অফ ভিউ উপস্থাপন করেন। প্রত্যেকটা সংবাদ যেন হয় দুটো সাইডের পয়েন্ট অফ ভিউতেই, যদি না সেটা গুম, খুন, হত্যা কেন্দ্রিক না হয়ে থাকে। আহ সেক্ষেত্রে অবশ্যই যে ভুক্তভোগী তাদের পক্ষেই কথা বলবেন। তবে এছাড়া প্রত্যেকটা সংবাদ আপনারা যেভাবে আর কি প্রচার করে সেই জিনিসগুলো আর কি আমাকেই প্রচন্ড রকমের আর কি নাড়া দেয়। এবং আমি দেশকে নিয়ে আসলেই আপনাদের চ্যানেল এবং কোনো নিউজ 24 এবং অন্যান্য চ্যানেল এরকম কিছু কিছু হাতে গোনা মাত্র কয়েকটা চ্যানেল আমাকে অনুপ্রেরণা দেয় যে না, নতুন বাংলাদেশের নতুন এস্টাবলিশমেন্ট আসলেই গড়তে যাচ্ছে। আপনাদের প্রতি অনেক দোয়া রইল এবং আমি আশাবাদী যে আপনারা খুলনার আঞ্চলিক অনেক সুন্দর একটা সর্বশ্রেষ্ঠ আর কি নিউজ চ্যানেল হয়ে উঠতে পারবেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আপনারা চালিয়ে যাবেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ শাফিল আপনাকে, আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শকদেরকে আপনার বিভিন্ন ক্রাইসিস মোমেন্টের কথা তুলে ধরেছেন। আমাদের জুলাইয়ের আপনার ত্যাগকে আজকে আমরা জানতে পারলাম, আমাদের দর্শকরা জানতে পারলো। আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আপনার যে ত্যাগ সেটার জন্য আমরা কৃতজ্ঞ, আমাদের রাষ্ট্র আপনার কাছে কৃতজ্ঞ। তো আমরা আপনার আগামীর সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, এবং দর্শকদেরকেও জানিয়ে রাখি আগামী দিন আমাদের
ঠিক রাত 10টায় রক্তিম জুলাইয়ের কণ্ঠস্বরের দ্বিতীয় এপিসোড আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা আগামীকালকেও আমাদের অন্য একজন জুলাই যোদ্ধার তার কাহিনী শুনতে পারবেন, অন্য একটি জেলার কাহিনী শুনতে পারবেন, কি হয়েছিল সেখানে, কিভাবে বিগত সরকার সেখানে তাণ্ডব তাণ্ডব চালিয়েছিল। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদের সাথে নিয়েই আমরা পথ চলতে চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।